রেকর্ডিং শুরু করি এবার। রাইট, সো আমাদের আজকের ডিসকাশন হচ্ছে অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক নিয়ে। এই হচ্ছে আমাদের ছবি, এবং এই ছবিটা আমি ফেরত আসবো 30 মিনিট পরে, কিন্তু আগে আপনারা দেখে নেন যে এই ছবিটা দেখে আপনি বাম পাশে দেখতেছেন রিলেটিভলি স্টেবল প্যারামিটারস, তার নিচে কিছু এক্সটার্নাল ইভেন্টস, মাঝে আপনি দেখতে পাচ্ছেন লং টার্ম কোয়ালিশন অপরচুনিটি স্ট্রাকচারস, মাঝখানে কিছু শর্ট টার্ম কনস্ট্রেন্টস অ্যান্ড রিসোর্সেস অফ সাবসিস্টেম অ্যাক্টরস, এবং এই হচ্ছে আমার পলিসি সাবসিস্টেম। সেই পলিসি সাবসিস্টেমের মধ্যে কোয়ালিশন এ আছে, কোয়ালিশন বি আছে, তার কিছু পলিসি রিলিফ আছে, তার কিছু রিসোর্সেস আছে, স্ট্র্যাটেজি আছে, অ্যান্ড ইভেন্চুয়ালি সরকার একটা সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্ত থেকে কিছু ইনস্টিটিউশনাল রুল আসে, রিসোর্স অ্যালোকেশন হয়, অ্যাপয়েন্টমেন্ট হয়, যেটার আউটপুট কোয়ালিশন এর উপরেও পড়ে, আউটপুটের প্রভাব কোয়ালিশন এর উপরেও পড়ে, আউটপুটের প্রভাব কোয়ালিশন বি এর উপরেও পড়ে, এবং এই সাবসিস্টেমের প্রভাব আবার পরবর্তীতে গিয়ে এক্সটার্নাল সিস্টেমেও যায়। এখন এই মুহূর্তে একটু জটিল মনে হতে পারে, চলেন আমরা ব্রেকডাউন করি কনসেপ্টগুলোকে একটা একটা করে। মানে আমরা এখন যে প্রথমে যেটা করবো, আগে বোঝার চেষ্টা করবো যে পলিসি সাবসিস্টেম কি, রিলেটিভলি স্টেবল প্যারামিটার কি, এক্সটার্নাল ইভেন্টস কি, এন্ড দেন তারপর পলিসি বিলিফ কি, এন্ড তারপর এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে। সো চলেন আমরা শুরু করি কিভাবে এটা কাজ করে। আপনারা কি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখতে পাইতেছেন? জি স্যার। ওকে, সো চলেন এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই যাই। আমি F5 সম্ভবত ফুল স্ক্রিন কি আসছে? না স্যার, ফুল স্ক্রিন হয় না। ফুল স্ক্রিন হয় নাই, এখন হওয়ার কথা। আসছে স্যার। আমরা প্রথমে অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্কের এগেইন, মানে যে কোনো ফ্রেমওয়ার্কের আমরা যেরকম অ্যাজাম্পশন নিয়ে কথা বলি, তো লেটস টক অ্যাবাউট দি অ্যাজাম্পশনস অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক, বা তিনটা ফাউন্ডেশন। সো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে ম্যাক্রো লেভেল অ্যাজাম্পশন, মানে সামষ্টিকভাবে যদি অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক যে অ্যাজাম্পশনটা করে সেটা হচ্ছে যে পলিসি মেকিং যখন হয়, ইট অকার্স অ্যামাং স্পেশালিস্টস উইদিন আ পলিসি সাবসিস্টেম। এই ডিসকাশন আমরা অলরেডি এর আগেও করছি, যেমন আপনারা নিজেরাই বলছেন যে আপনি সাধারণ জনগণ হিসেবে একটা পলিসি ডিসকাশনে অংশ নেওয়ার সুযোগ পান না। পলিসি আসার পরে আপনি পলিসিতে ভোট দিতে পারেন, হয়তো হয়তো একটা রাজনৈতিক দল বলতেছে যে সে মেডিকেয়ার ফর অল দিতে চায়, আরেকটা রাজনৈতিক দল বলতেছে যে আমরা মেডিকেয়ার ফর অল দিব না, কিন্তু আমরা গান রাইটস ওনারশিপকে সহজ করে দিব, মানে বন্দুক কেনা সহজ করে দিব, ব্যাকগ্রাউন্ড চেক রাখবো না। সো কিন্তু আমরা মেডিকেয়ার ফর অল দিব না, মেডিকেয়ার হেলথ কেয়ার উড বি ডমিনেটেড বাই দি প্রাইভেট সেক্টর। সো আপনি রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা প্রপোজ করা পলিসি দেখে আপনার প্রেফারেন্স অনুযায়ী ভোট দিতে পারেন, কিন্তু পলিসিটা কিরকম হবে সেটা শেপ করার জন্য আপনি একটা ইন্টারেস্ট গ্রুপের অংশ হইতে পারেন, আপনার কংগ্রেসম্যানকে ফোন দিতে পারেন, সংসদ সদস্যকে বলতে পারেন। আমরা আবার একটু যুক্তরাষ্ট্র হেভি এক্সাম্পল দিব এখন, কিন্তু আপনি সরাসরি পলিসি মেকিং এর ডিসকাশনটা অংশ নিতে পারেন না। সো পলিসি মেকিং এর ডিসকাশনটা সাধারণত আমরা দেখতে পাই যে স্পেশালিস্টদের মধ্যে হয়, এবং সেই স্পেশালিস্টদের মধ্যে কারা হয়, ওই যে একটু আগে বলতেছিলাম যে আয়রন ট্রায়াঙ্গেলের যে অ্যাক্টর আছে, এর বাইরেও কিছু অ্যাক্টর আছে, আপনারা নিজেরাই রেকগনাইজ করছেন। এখন এই যে অ্যাক্টররা যারা এই পলিসি মেকিং এর ডিসকাশন করে, তো ধরে নিতে হচ্ছে যে এরা একটা সাবসিস্টেমের মধ্যে ডিসকাশন করে, এবং তাদের বিহেভিয়ার ইজ অ্যাফেক্টেড বাই ফ্যাক্টরস ইন দ্য ব্রডার পলিটিক্যাল অ্যান্ড সোশিও ইকোনমিক সিস্টেম। তার মানে হচ্ছে এই মানুষগুলো আসলে দিন শেষে রক্ত মাংসের মানুষ, এটা এমন না যে এরা রোবট। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে কি হইতেছে, বা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট কিভাবে বদলাইতেছে, বা নিজেদের ব্যক্তিগত ভাবনা বা আদর্শ কিভাবে প্রভাবিত হইতেছে, বা নিজেদের স্বার্থ কিভাবে প্রভাবিত হইতেছে, এগুলোর একটা প্রভাব আছে তারা পলিসি মেকিং যখন করে। আপাতত এইটুকু জানলেই হবে। একটা মাইক্রো লেভেল মডেল আছে, মানে একটা মাইক্রো লেভেল মডেল অফ দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম সোশ্যাল সাইকোলজি, মানে এটা পরে আসবে। একটা বিলিফ সিস্টেম নিয়ে একটা ডিসকাশন আছে, এটা পরে আসবে, এটা নিয়ে এখন আমি আলোচনা করবোই না। 3 নাম্বার হচ্ছে মেসো লেভেল কনভিকশন, যে তারা ধরে নিছে যে দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দি মাল্টিপ্লিসিটি অফ অ্যাক্টরস। যদি একটা সাবসিস্টেমে অনেক ধরনের অ্যাক্টর থাকে, যেমন আপনারা যে সিচুয়েশনটা তৈরি করছেন একটা শিক্ষানীতি নিয়ে, সেখানে আপনারা
প্রায় 8-10টা আলাদা আলাদা অ্যাক্টরকে রেকগনাইজ করছেন। তো এরকম আলাদা আলাদা অ্যাক্টর যদি থাকে, এসিএফ এর যে প্রোপোনেন্ট, অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্কের যে প্রোপোনেন্ট, যারা প্রবক্তা এটার, তারা ধরেই নিচ্ছে যে সবচেয়ে ভালো উপায় এদেরকে নিয়ে একসাথে কাজ করার হচ্ছে যদি এরা কোয়ালিশনে বিভক্ত হয়, অ্যাডভোকেসি কোয়ালিশনে বিভক্ত হয়, এরা নিজেরা যদি আলাদা আলাদা কোয়ালিশনে বিভক্ত হয়। সেই তিনটা হচ্ছে আমার ফাউন্ডেশন স্টোন। তো এবার পলিসি সাবসিস্টেম আসলে কি? এসিএফ ধরে নেয় যে পলিসি মেকিং ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড সাবস্ট্যান্টিভলিও, মানে এর কন্টেন্টের দিক থেকেও এবং এর লিগ্যালিও, এর প্রসেসের দিক থেকেও, এবং এই কারণে পার্টিসিপেন্টস মাস্ট স্পেশালাইজ ইফ দে আর টু হ্যাভ এনি হোপ অফ বিং ইনফ্লুয়েন্সিয়াল। সো ইফ ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম সর্ট অফ ইম্প্যাক্ট, ইউ হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ এক্সপার্টাইজ। আপনি আইদার একজন অ্যাডমিনিস্ট্রেটর বা ওই ডিপার্টমেন্টের কেউ একজন, না হলে ওই ইন্টারেস্ট গ্রুপের একজন অ্যাক্টিভিস্ট, নাইলে ওই রিসার্চার, আপনি একজন রিসার্চার যে ওইটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন, অর্থাৎ আপনার একটা স্পেশালাইজেশন থাকবে ওই টপিকের উপরে। And this specialization occurs within policy subsystems composed of participants who regularly seek to influence policy within a policy subsystem. For example, California water policy. এখন দেখেন যুক্তরাষ্ট্রের কাঠামোটা এরকম যে ওদের একটা কেন্দ্রীয় সরকার আছে, আবার ওদের এরকম স্টেটের আলাদা সরকার আছে। সো যুক্তরাষ্ট্রের যেমন কেন্দ্রীয় পলিসি আছে, ক্যালিফোর্নিয়ার আবার আলাদা পলিসি আছে। এখন ও সাবসিস্টেমটাকে কিভাবে সংজ্ঞায়ন করে দেখাই। আ সাবসিস্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই বোথ আ ফাংশনাল সাবস্ট্যান্টিভ ডাইমেনশন, যেমন ওয়াটার পলিসি, একটা টেরিটোরিয়াল ওয়ান, যেমন ক্যালিফোর্নিয়া। তার মানে হচ্ছে এই যে ক্যালিফোর্নিয়া ওয়াটার পলিসি নিয়ে ডিসকাশন করতে গেলে ক্যালিফোর্নিয়া স্টেট কিভাবে অপারেট করে সেটার একটা সাবসিস্টেম আছে, আবার ওয়াটার পলিসি নিয়ে ওদের একটা আলাদা সাবসিস্টেম আছে যেটার মধ্যে ডিসকাশন হয়। এইটার ইমপ্লিকেশনটা কি? এটার ইমপ্লিকেশনটা হইতেছে যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে চান সেটার ভেতরে এরকম আলাদা আলাদা ছোট ছোট সাবসিস্টেম থাকতে পারে, ওটাকে রেকগনাইজ করা আর কি। যে এবং এই যে সাবসিস্টেমের মধ্যে কারা থাকে, কারা এইখানে কাজ করে, ওই একটু আগে যেটা বলতেছিলাম সেটাই আবার বলছি যে দ্য সেট অফ পলিসি পার্টিসিপেন্টস includes not only the traditional iron triangle of legislators, agency officials and interest group leaders. আপনারা যদি আগের ছবিটা মনে করেন, legislators ওই যে কংগ্রেস, agency officials, administration বা bureaucracy and interest group leaders, এখানে যে কেবলমাত্র আয়রন ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাক্টরই থাকে তা না এই সাবসিস্টেমে। এখানে আরো যারা থাকে তারা হচ্ছে রিসার্চার্স অ্যান্ড জার্নালিস্টস অ্যান্ড জুডিশিয়াল অফিসিয়ালস অ্যাজ ওয়েল। জুডিশিয়ারির কথা কে যেন বলছিল, খুব সম্ভবত ফরহাদ, যে যারা এই পলিসি সাবসিস্টেমে ইন্টারভিন করতে পারে, অর্থাৎ এদেরকে নিয়ে একটা পলিসি সাবসিস্টেম তৈরি হয়। এবং অ্যাডভোকেসি পলিসিশন ফ্রেমওয়ার্ক ইজ ইন্টারেস্টেড ইন পলিসি চেঞ্জ ওভার এ ডিকেড অর মোর। মানে এটা এমন না যে কোনো ইমিডিয়েট পলিসি চেঞ্জ, অনেকে হয়তো অনেক বছর ধরে হয়তো এরকম পলিসি চেঞ্জ করার চেষ্টা করতেছে। অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক যেসব পলিসি লম্বা সময় ধরে চেঞ্জ হয়, সেই সব পলিসির কিভাবে চেঞ্জ হয় সেটা দেখতে আগ্রহী। এবং it also assumes that the beliefs of policy participants, মানে ওখানে যে ব্যুরোক্রেটটা আছে, ওখানে যে ইন্টারেস্ট গ্রুপ লিডার আছে, তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলো অনেক স্টেবল থাকে ওভার সাচ আ পিরিয়ড and make major policy change very difficult. It thus distinguishes mature policy subsystems from the nascent ones. আচ্ছা, এই বিলিফ সিস্টেম নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো, বাট দ্য আইডিয়া ইজ যে অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যেসব পলিসি লম্বা সময় ধরে চেঞ্জ হয়, আমরা দেখতে চাইতেছি সেসব পলিসি চেঞ্জগুলো কিভাবে হয়, বা সেখানে যে আলাদা আলাদা অ্যাক্টর থাকে তারা কিভাবে নিজেদের মধ্যে কাজ করে। এখন পলিসি সাবসিস্টেম দুই ধরনের হতে পারে, ম্যাচিউর পলিসি সাবসিস্টেম হতে পারে, ন্যাসেন্ট পলিসি সাবসিস্টেম হতে পারে। ম্যাচিউর পলিসি সাবসিস্টেম কি? ম্যাচিউর পলিসি সাবসিস্টেম হইতেছে যদি আপনার দেশে এই ম্যাচিউর পলিসি সাবসিস্টেম ওরা বলতেছে সাধারণত অর্গানাইজেশন ফর ইকোনমিক্যালি ডেভেলপড কান্ট্রিজে দেখা যায়, মানে যেসব দেশে ডেমোক্রেসি অনেক বছর ধরে আছে বা অনেক বছর ধরে মানে অর্থনৈতিকভাবে উন্নত, সেই সব দেশে একটা পলিসি সাবসিস্টেম তৈরি হয়ে যায় এমন ভাবে যেখানে ব্যুরোক্রেটরা আছে যারা অনেক বছর ধরে হয়তো ওই বিষয় নিয়ে কাজ করতেছে, সেখানে হয়তো ইন্টারেস্ট গ্রুপ আছে যারা অনেক বছর ধরে ওই জিনিস নিয়ে কাজ করতেছে, সেখানে হয়তো রিসার্চ অর্গানাইজেশন আছে যারা অনেক বছর ধরে ওই জিনিস নিয়ে কাজ করতেছে। ফলে সেটা একটা ম্যাচিউর সাবসিস্টেম তৈরি হয় এবং তারা মোটামুটি একটা সেমি অটোনোমাস কমিউনিটি হিসেবে কাজ করে। আর ন্যাসেন্ট সাবসিস্টেম হইতেছে আপনার যেসব দেশ মানে স্বাধীন হয়েছে খুব বেশি দিন হয় নাই, বা যেই সব দেশের রাজনৈতিক কাঠামো
ক্রমাগত পরিবর্তিত হয়, মানে টালমাটাল থাকে। এই দেখা যায় কখনো গণতন্ত্র আছে, এই দেখা যায় আর্মি টেক ওভার করে, আবার দেখা যায় গণতন্ত্র আসছে, আবার দেখা যায় যে একটা ব্যুরোক্রেটিক স্টেট হয়ে গেছে। তার মানে যার এরকম রেজিমে বারবার পরিবর্তন আসতে থাকে তার ওইরকম সাবসিস্টেমটাও অতটা ম্যাচিউর হিসেবে তৈরি হয়ে ওঠে না। আবার ম্যাচিউর সাবসিস্টেম ওয়ালা একটা দেশ, যেমন একটা উন্নত দেশ লেটস সে আমেরিকা, সেখানেও ধরেন 1950 বা 60-এর দশকেও এনভায়রনমেন্ট পলিসি বা এনভায়রনমেন্ট পলিসি সংক্রান্ত যে সাবসিস্টেম সেটা অত বেশি ম্যাচিউর একটা সাবসিস্টেম ছিল না, কারণ তখন এটা মাত্র ডিসকাশন শুরু হয়েছে। বাট ওভার দ্য ইয়ার্স এই এনভায়রনমেন্ট নিয়ে যথেষ্ট স্পেশালাইজেশন ওই দেশে হয়েছে, যে কারণে এখন ওর সাবসিস্টেমটাকে আপনি একটা ম্যাচিউর সাবসিস্টেম বলতে পারেন। দেখি কি কোয়েশ্চেন আসছে। আচ্ছা ঠিক আছে, মিম বুঝতে পারছি। সো এই গেল ম্যাচিউর সাবসিস্টেম আর ন্যাসেন্ট সাবসিস্টেমের পার্থক্য। এখন এই সাবসিস্টেম আবার কখনো কখনো দেখা যায় যে একটা সাবসিস্টেম আরেকটা সাবসিস্টেমের অংশ হয়, এবং এই কারণে সাবসিস্টেম গুলোকে আলাদা করতে ডিফিকাল্ট হয়। এখন আমি আপনাকে এই কথাটা কেন বলতেছি, আমি আপনাকে এই কথাটা এই কারণে বলতেছি, আপনাকে যদি কেউ বলে যে বাংলাদেশে এডুকেশন পলিসি কিভাবে হয়, এটাকে অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্কের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করো, এটা যদি আপনাকে পরীক্ষায় দেওয়া হয়, আপনি এটাও দেখার চেষ্টা করতে পারেন যে এই বাংলাদেশের এডুকেশন পলিসির যে সাবসিস্টেমটা আছে, এই সাবসিস্টেমের অ্যাক্টর কারা কারা, এবং এই সাবসিস্টেমটা কোনো কারণে অন্য কোনো সাবসিস্টেমের সাথে ওভারল্যাপ করে কিনা। যদি ওভারল্যাপ করে তাহলে ওই সাবসিস্টেমের সিদ্ধান্তের প্রভাব এডুকেশন পলিসির সাবসিস্টেমের উপরেও পড়বে। এই জিনিসটা যাতে করতে পারেন, এইটার কারণে এত কথা বলা। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন আর লোকাল হাউজিং এজেন্সি, যেমন ধরেন যে একটা লোকাল হাউজিং সাবসিস্টেম যুক্তরাষ্ট্রে, বাট ইট অলসো ওভারল্যাপস উইথ লোকাল ল্যান্ড ইউজ, এটার সাথে লোকাল জমির ব্যবহারেরও সম্পর্ক আছে, ট্রান্সপোর্টেশন সাবসিস্টেমস এরও সম্পর্ক আছে, এন্ড ইট ইজ নেস্টেড। নেস্টেড মানে হইতেছে ইট ইজ আ সাবসেট। সাবসেট তো বুঝেন যে একটা বড় সেটের উপসেট। ইট ইজ নেস্টেড within state and federal housing policy subsystems. So there is state housing policy subsystems, there is federal housing policy subsystems. ওইটার ভিতর একটা লোকাল হাউজিং এজেন্সি, যেটা কিনা ওভারল্যাপ করে লোকাল ল্যান্ড ইউজের সাথে এবং ট্রান্সপোর্টেশন সাবসিস্টেমের সাথে। এইরকম একটা যে নেস্টেড একটা অবস্থা, ওভারল্যাপিং একটা অবস্থা, এটা আরো কমপ্লিকেটেড হইতে পারে যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রিটি নিয়ে কাজ করেন। এখন যদি আপনি ছিটমহল নিয়ে কাজ করেন বা একটা দুই দেশের মধ্যে পানি বন্টন নিয়ে কাজ করেন, সেইটার সাবসিস্টেমে যান, তখন ইট বিকামস মোর কমপ্লিকেটেড। কারণ আরেকটা দেশ তার নিজের ভূখণ্ডে কি করবে বা আরেকটা দেশ তার নিজের বাউন্ডারির মধ্যে কি করবে, এটা বেশিরভাগ সময় আপনি সরাসরি তাকে হুকুম দিতে পারেন না বা তাকে লায়াবল করতে পারেন না এটা করার জন্য। সুতরাং এই সাবসিস্টেমটাকে ট্র্যাক করাটা ইজ ইম্পর্টেন্ট। যে আপনার আপনি যখন একটা পলিসি নিয়ে কথা বলতেছেন, এই পলিসির সাবসিস্টেমটা কি, মানে এই সাবসিস্টেমে কোন কোন অ্যাক্টর আছে, এবং এই সাবসিস্টেমটা কি সামহাউ অন্য কোনো সাবসিস্টেমে নেস্টেড কিনা বা অন্য কোনো সাবসিস্টেমের সাথে ওভারল্যাপ করে কিনা, বা এটা আবার কোনো ইন্টারন্যাশনাল ট্রিটির অংশ কিনা। আমার এই পর্যন্ত ডিসকাশন বোঝা গেছে কিনা বলেন? এইটুকু হচ্ছে সাবসিস্টেমের ডিসকাশন। বোঝা গেলে হ্যাঁ না কিছু একটা বলেন, না গেলে না বলেন। জি স্যার বোঝা জি যাচ্ছে। স্যার। ঠিক আছে, চলেন তাহলে এর পরের ফ্যাক্টরটা যাই। সো এই যে পলিসি মেকিংটা ঘটে সেটা সাবসিস্টেমের মধ্যে হয়, ইট ইনভলভস নেগোসিয়েশনস অ্যামং স্পেশালিস্টস, এবং দ্য বিহেভিয়ার অফ পলিসি পার্টিসিপেন্টস উইদিন দ্য সাবসিস্টেম ইজ হাউএভার অ্যাফেক্টেড বাই টু সেটস অফ এক্সোজেনাস ফ্যাক্টরস। ওই যে আপনারা যে সাবসিস্টেমটা তৈরি করছেন, পলিসি অ্যাক্টরগুলো তৈরি করছেন, মাদ্রাসা বোর্ড, ইংলিশ মিডিয়াম ওনার, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, এইভাবে যে একটা সাবসিস্টেম তৈরি করছেন, সেই সাবসিস্টেমের মধ্যে যে অ্যাক্টররা আছে তাদের বিহেভিয়ার কিরকম হবে? তারা তো নেগোশিয়েট করবে, একটা কোয়ালিশন আর একটা কোয়ালিশনের সাথে নেগোশিয়েট করবে। আপনারা বলছেন যে, আপনারা এই ক্লাসের শুরুতে বলছেন যে কোয়ালিশন তৈরি করা একটা ভালো উপায়, তারা কোয়ালিশন করে কাজ করবে। তাহলে কোয়ালিশন গুলা দুই বা দুইয়ের বেশি যদি কোয়ালিশন থাকে, তারা একে অপরের সাথে এক ধরনের দর কষাকষি করবে, কিন্তু এই দর কষাকষির সময়ে তাদের আচরণ কি রকম হবে বা তাদের ভাবনা কি হবে, সেটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটাকে বলতেছে রিলেটিভলি স্টেবল, আর একটাকে বলতেছে ডাইনামিক ফ্যাক্টর। চলেন দেখি। সো রিলেটিভলি স্টেবল প্যারামিটারস হইতেছে যে প্যারামিটার গুলা লম্বা সময় ধরে অপরিবর্তিত থাকে, মানে এইটার আসলে খুব একটা পরিবর্তন হয় না। যেমন
একটা রিলেটিভলি স্টেবল প্যারামিটার হইতেছে যে আপনার পরিবেশের অবস্থা কি, আপনার জলবায়ু কেমন। আপনি বলতেছেন যে কথা বলতেছিলাম শিক্ষা নিয়ে, আবার জলবায়ু আসলো থেকে। ধরেন যে শিক্ষা একটু পরে আসতেছি, ধরেন পানি বন্টন চুক্তি বা নৌ চলাচল নিয়ে হয়তো আপনি কিছু একটা করতে চান, বা আপনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে হয়তো কোনো একটা পলিসি নিতে চান। সেই সব ক্ষেত্রে ওই এলাকার পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ একটা ভূমিকা রাখে না? তো ওই ভৌগোলিক পরিবেশে যদি হঠাৎ করে কোনো একটা পরিবর্তন হয়, তখন কিন্তু আপনার পলিসি সাবসিস্টেমে যে অ্যাক্টররা আছে তাদের চিন্তা ভাবনাতেও কিন্তু একটা পরিবর্তন আসবে। তখন তাদের হয়তো অ্যাপ্রোচ বা অ্যাটিটিউডে চেঞ্জ আসবে। আমার এই কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তো ধরেন আপনি গ্রাউন্ড ওয়াটার নিয়ে আপনার কোনো একটা পলিসি আছে, মানে আপনি হয়তো এমন অনেকগুলা, আপনি হয়তো গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছেন ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বা ব্যবসাগুলোকে, কিন্তু লম্বা সময় পরে আপনি হঠাৎ করে দেখলেন যে এত পরিমাণে গ্রাউন্ড ওয়াটার তারা ব্যবহার করে ফেলছে যে আমাদের এখন গ্রাউন্ড ওয়াটারের সংকট হইতেছে, বা আমাদের মাটির নিচে পানি নেই, এক ধরনের ফাঁপা জায়গা তৈরি হয়েছে যেটার কারণে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে গেছে, বা যে কোনো ধরনের একটা দুর্যোগের ঝুঁকি বাড়ছে। সুতরাং আগে যদি আপনি একজন ওই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করার পক্ষেও যদি থাকেন, ইভেনচুয়ালি আপনি যখন দেখলেন যে এটার একটা দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব আসতেছে, আপনার মতামতে কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে। কিন্তু এই ধরনের পরিবর্তন আসতে হইলে অনেক লম্বা সময় লাগে, কারণ এরকম প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়তো ইমিডিয়েটলি হয় না, এটা 15-20 বছর ধরে হয়, বা 30 বছর ধরে হয়, বা আরো বেশি সময় ধরে হয়। আর কি কি হইতে পারে? যে আপনার ফান্ডামেন্টাল সোশিও কালচারাল ভ্যালুস কি, যে আমাদের এক ধরনের নরম ইসলাম মনোভাবাপন্ন একটা মূল্যবোধ আছে আর কি, সেটার মধ্যে আমরা পরিবারের সাথে থাকি, পারিবারিক মূল্যবোধ আছে। সুতরাং আপনার আমরা এমন পলিসি দিতে পারি, যে মনে আছে প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট এরকম বানানো হয়েছে না? আছেন কেউ প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট শুনছেন নাই কেউ এখানে? নাকি আমার ইন্টারনেট নেই? না স্যার শুনি না নাই। স্যার ইন্টারনেট আছে বাট শুনি নাই। শুনি নাই। আচ্ছা, মানে এর আগের কথাগুলো শুনছেন? কোন জায়গা থেকে শোনেন নেই? স্যার কোন জায়গা থেকে শোনেন নেই এটা একটু বলেন। প্যারেন্টাল কেয়ার প্যারেন্টাল হ্যাঁ, কেয়ার অ্যাক্ট তো এটা বলছেন, এটা শুনি। হ্যাঁ ওইটাই বলছি যে প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট নামটা শুনছেন কিনা, পিতা মাতার ভরণ পোষণ করতে হবে এরকম একটা আইন বানাইছে, এটা শুনছেন? না জি স্যার স্যার আমি শুনেছি এটা শুনি নাই। স্যার। আপনাদের শুনেছি। আপনাদের সাথেই মনে হয় আমি গত বছর ক্লাসে ডিসকাস করছিলাম। তো এই যে প্যারেন্টাল কেয়ার অ্যাক্টটা বানাইছে, এটা ধরেন যে নিশ্চয়ই এটার একটা প্রো প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট একটা গোষ্ঠী আছে, হয়তো একটা অ্যান্টি প্যারেন্টাল কেয়ার একটা গোষ্ঠী আছে, বা কিছু অ্যাক্টর ছিল, হইতে পারে তারা সংখ্যায় কম, বা আমি জানি না, লেটস আমরা ধরে নিই। তো আমাদের মূল্যবোধ হইতেছে যে আমরা পরিবারের সাথে থাকি, বা সন্তান মাতা পিতার ভরণ পোষণ করবে। কোনো কারণে যদি এই মূল্যবোধের একটা পরিবর্তন আসে, লেটস সে 30 বছর বা 40 বছর সময় পরে, তাহলে হয়তো প্যারেন্টাল কেয়ার অ্যাক্টেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার কিন্তু এটা কি লাইকলি যে আগামীকালকে কি আমরা এই ধরনের পরিবর্তন একটা ঘটায় ফেলতে পারবো, নাকি এই সোশ্যাল ভ্যালুটা চেঞ্জ হইতে একটা লম্বা সময় লাগবে, বা ট্রানজিশন হইতে একটা লম্বা সময় লাগবে? লম্বা সময় লাগবে। মানে স্যার একটা জেনারেশনাল একটা মানে রাইট, গ্যাপটা দরকার স্যার। রাইট। সো এই কারণে আমরা এটাকে বলতেছি যে একটা রিলেটিভলি স্টেবল প্যারামিটার। আরেকটা হতে পারে বেসিক কনস্টিটিউশনাল স্ট্রাকচার। আমার কনস্টিটিউশন নে আমি সরকারকে যে পরিমাণ ক্ষমতা দিচ্ছি, প্রশাসনের যা যা করার কথা, সরকারের যা যা করার কথা, তো সেইখানেও ধরেন যে একটা স্ট্রাকচার আছে, যেগুলো সাধারণত ম্যাসিভ চেঞ্জ হয় না কনস্টিটিউশনে, হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আসে, কিন্তু হয়তো ম্যাসিভ একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে না আর কি। সো কনস্টিটিউশনে যদি বলা থাকে যে ইউ ক্যান ওন আ গান, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে আপনি আপনার একটা বন্দুক কেনার অধিকার আছে, তো আপনি চাইলেই এমন পলিসি তৈরি করতে পারবেন না যে যেখানে হয়তো বলতেছে যে না সবাইকে আমরা বন্দুক কিনতে দিব না, আমরা কিছু হাতে গোনা মানুষকে বন্দুক কিনতে দিব। তো আপনি সেই ধরনের পলিসি আসলে করা আপনার জন্য একটু কঠিন, কারণ তখন ওই কনস্টিটিউশনের ওই ধারা টারা নিয়ে আসবে। আপনার কনস্টিটিউশনে যদি থাকে যে
এইমাত্র ভাবলাম, এইমাত্র ভুলে গেলাম যে কনস্টিটিউশনে যদি থাকে ফ্রিডম অফ স্পিচ যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি যদি একটা সেন্সরশিপ দিতে চান যে ফেসবুকে এই ধরনের কথা লেখা যাবে না, চাইলেই আপনি ওটা কনস্টিটিউশন না বদলায় হয়তো করতে পারবেন না একটা ডেমোক্রেটিক সরকারের দেশে আর কি। কিন্তু যখন কনস্টিটিউশনের ওই চেঞ্জটা হবে তখন হয়তো আবার পলিসি সাবসিস্টেমের অ্যাক্টরদের অ্যাটিটিউডও চেঞ্জ হবে। এই পুরো আলোচনাটার কথা হইতেছে, কারণ হইতেছে যে এই যে প্যারামিটার গুলা যেগুলো বললাম এগুলা থেকেই কিন্তু অনেক পলিসি আসে। যেমন আমাদের সোশিও ইকোনমিক ভ্যালু, আমাদের সোশ্যাল ভ্যালু যদি হয় যে পিতামাতার ভরণ পোষণ আসলে সন্তান করবে, ওইখান থেকে ধরেন আপনি একটা প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট করার সাহস পান বা রিসোর্সেস পান। আপনি যদি বলেন যে গান রাইটস, গান ওনারশিপের রাইটস সবার থাকবে, সেখান থেকে আপনি এক ধরনের গান ওনারশিপ মানে গান লেজিসলেশন যাতে না হয় সেটার বিরোধিতা করার সুযোগ পান শক্তিশালী ভাবে। কিন্তু এগুলোর যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে হয়তো পলিসি সাবসিস্টেমের অ্যাক্টরদের অ্যাটিটিউড বা তাদের উপর এক ধরনের প্রভাব পড়তে পারে, তাদের নেগোসিয়েশনও চেঞ্জ আসতে পারে, বাট দ্যাট উইল টেক আ লং টাইম। মানে সেটা ইমিডিয়েটলি হবে না, বিকজ দিস আর রিলেটিভলি স্টেবল প্যারামিটারস। হ্যাঁ ফরহাদ বলেন। স্যার এমন তো একটু হতে পারে যে স্যার কোনো একটা ভ্যালুকে প্রোটেক্ট করার জন্য স্যার একটা দেওয়া হয়, যেমন স্যার আমরা যদি প্যারেন্টাল ক্যারেক্টার কথা বলি, হ্যাঁ মানে সেটা যেহেতু হইতেই পারে, দেখা সেটা হইতেই পারে, মানে অ্যাগ্রি করতেছি। এবং আমি আমি ওইটাই বলতেছি যে একটা পলিসি যদি হয় ভ্যালুকে প্রোটেক্ট করার চাইতে, ধরেন মূলত কি হয়েছে, সরকার রেকগনাইজ করছে যে দেয়ার ইজ আ প্রবলেম। হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ দেয়ার ইজ অ্যান এইজিং পপুলেশন, যে বাংলাদেশে এইজিং পপুলেশনের সংখ্যা বাড়তেছে। মানে হয়তো একটা সময় হয়তো 5% ছিল, সামনে 10% হবে। এখন এই এইজিং পপুলেশন দে আর ডিপেন্ডেন্ট পপুলেশন, তারা ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে তাদেরকে প্রোটেকশন দিতে হবে বা তাদেরকে সাপোর্ট দিতে হবে। এই প্রোটেকশন বা সাপোর্ট কে দিবে? কেউ কেউ আর্গু করবে যে এই প্রোটেকশন বা সাপোর্ট সরকারের দেওয়ার কথা। সরকার বৃদ্ধাশ্রম বানাবে, সরকার শেল্টার সেন্টার বানাবে, সরকার এই বৃদ্ধদেরকে বয়স্ক ভাতা দিবে যাদের চাকরি বাকরি নেই, সরকার এই বয়স্কদের জন্য স্বাস্থ্য সেবা পাওয়াকে সহজ করে দিবে। সরকারের কাজ হচ্ছে এই বয়স্ক পপুলেশনটাকে প্রোটেক্ট করা। সরকার ভাবলো যে আমি এক কাজ করি, আমার এখানে তো একটা ভ্যালু আছে যে বাপ মার বয়স হয়ে গেলে তাদেরকে সন্তানরাই দেখাশোনা করবে, তো আমি বরং এই দায়িত্বটা আমার উপরে না নিয়ে, কারণ আমার উপরে যেহেতু নিলে রিসোর্সের চাপ পড়বে, আমি বরং এমন একটা আইন করে দিই যে আইনগতভাবে সন্তান বাধ্য থাকবে বাপ মায়ের দেখভাল করার জন্য। এটা জনগণও খুব পছন্দ করবে, জনগণের ভ্যালুর সাথেও খুব চায়, এবং এতে করে আমিও একটু বেঁচে গেলাম আর কি, যে আসলে দায়িত্বটা আসলে আমার না, দায়িত্বটা আসলে ছেলে মেয়ের। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু ধরেন যে একদল মানুষ তো এটাও বলতে পারে, ধরেন আমি গিয়ে তো বলতে পারি যে এটা তো কোনো কথা না, আপনি তো সন্তানকে বাধ্য করতে পারেন না, মানে এটা তো প্রাইমারিলি স্টেটের ডিউটি যে কোনো সিটিজেনকে প্রোটেক্ট করা। সো একটা এজিং পপুলেশন যদি থাকে, সো সেই এজিং পপুলেশনের চাহিদা কি এবং তার কি দরকার সেটা জেনে তো আপনার এজিং পপুলেশনের জন্য কিছু সামাজিক সুবিধা নিশ্চিত করা উচিত, সোশ্যাল সেফটি প্রোগ্রাম করা উচিত। এখন আমার কথাটা ধরেন ধোপে টিকলো না, কিন্তু কোনো কারণে যদি একটা সময় আমাদের ভ্যালু সিস্টেম এরকম হয়ে যায় যেখানে ফ্যামিলি থেকে আমরা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যেতে পারি, তখন আমি আমার কথাটা আর একটু বেশি ধোপে টিকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু বাট দ্যাট উইল টেক টাইম আর কি, যে সিন্স ইটস মানে সোশ্যাল ভ্যালুগুলা ইট টেকস টাইম টু চেঞ্জ দিস ফ্যাক্টরস। কোন জিনিসগুলো চেঞ্জ একটু তাড়াতাড়ি হইতে পারে? ডাইনামিক এক্সটার্নাল ফ্যাক্টরস, যেমন সোশিও ইকোনমিক কন্ডিশনে ধরেন যে কোনো কারণে যদি এখন দেশে একটা রিসেশন হয়, বা ধরেন আপনি রিসেশন ভুলে যান, ধরেন একদল লোক চায় যে বাংলাদেশের সবাইকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দিতে। ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে গতদিন ডিসকাশন করছিলাম, মনে আছে? জি স্যার আছে। হ্যাঁ, যে একদল লোক চায় যে ইউনিভার্সালি বাংলাদেশের সকল নাগরিককে ভাতা দেওয়া হবে যাদের যাদের দরকার। যে আমরা সবাইকে হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে থেকে আমরা দেখছি যে একটা হাউস হোল্ডের ন্যূনতম খরচ হয় 15,000 টাকা। সো যে হাউস হোল্ড 15,000 টাকার নিচে কামায়, সে যত টাকা কম কামায় সেই টাকাটা আমরা দিয়ে দিব, আর যদি বেশি কামায় তাহলে দিব না। ধরেন যে এরকম একটা পলিসি একদল অ্যাডভোকেট করে আসতেছে, অনেকদিন ধরে বলে আসতেছে, কিন্তু ধরেন যে কোনো চেঞ্জ হইতেছে না, মানে কোনো কাজ হচ্ছে না। কোন সময় হঠাৎ করে কাজ হওয়া শুরু করলো?
এমন কি হইলে তাদের মতামতটা হঠাৎ করে মানুষজন আমলে নেওয়া শুরু করবে? প্রশ্নটা যদি স্যার আরেকবার করতেন স্যার। ধরেন আমি ফরহাদ আর মানুষই মিলে আমরা একটা গ্রুপ, আমরা অ্যাডভোকেট করি, আমরা অ্যাডভোকেসি করতেছি অনেকদিন ধরে যে প্লিজ তোমরা সামাজিক সুরক্ষা খাতটাকে এমন ভাবে সাজাও যাতে বাংলাদেশের সবাই এই সামাজিক সুরক্ষার আওতায় আসে। বিগ বিজনেস যারা আছে তাদেরকে বেশি করে ট্যাক্স দাও, এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা হাউসহোল্ড যাতে মিনিমাম 15,000 টাকা কামায় এটা নিশ্চিত করো। সেটা কেমনে নিশ্চিত করবা? যে হাউসহোল্ড গুলা 15,000 টাকার বেশি কামায় মাসে তারা বাদ, যারা 15,000 টাকার কম কামায় তাদেরকে আমরা যত টাকা কম কামায় তত টাকা ভাতা হিসেবে দিব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ইন্টারেস্ট গ্রুপে পার্টিসিপেশন বাড়িয়ে যাতে আমাদের না 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 মানুষ, আমি বলি তো ধরেন যে আমরা অনেকদিন ধরে এইটার দাবি দাওয়া করে আসতেছি, তারপর লোকজন আমাদেরকে নিয়ে হাসে, এই টাকা আসবে কোত্থেকে, হে 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 হে, পাগলের প্রলাপ। কিন্তু হঠাৎ করে পৃথিবীতে এমন কিছু একটা হইলো যখন আবার মানুষজন আমাদের পলিসিটা নেওয়ার জন্য আগ্রহী হয়ে গেল। এরকম কি একটা ঘটনা হইতে পারে? স্যার আনএমপ্লয়মেন্ট রেট যদি বেড়ে হ্যাঁ, কিন্তু এই আনএমপ্লয়মেন্ট রেট বাড়ার একটা সাম্প্রতিক উদাহরণ কি পৃথিবীতে কি হওয়ার কারণে? স্যার মহামারী হলে, যে স্যার Right. করোনার কারণে, রাইট। সো আপনি দেখেন করোনা ভাইরাস আসার আগে হয়তো এই আইডিয়াটাকে আপনার কাছে একটা র্যাডিক্যাল আইডিয়া মনে হইতেছিল, কিন্তু করোনা ভাইরাস আসার পরে আপনি যখন দেখলেন যে মানুষজন চাকরি করতে গেলে বা ব্যবসা করতে গেলে সে অসুস্থ হয়ে যেতেছে, মরে যেতে পারে, তখন তাকে ঘরে বসে রাখতে হইতেছে, তার মানে সে চাকরি করতে পারতেছে না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হইতেছে। তো তখন কিন্তু আর আপনার এই ইউনিভার্সাল সোশ্যাল সেফটি বেনিফিট দেওয়াটা কিন্তু এখন আর এত র্যাডিক্যাল মনে হইতেছে না। এমনকি যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার, যে কিনা রিপাবলিকান সরকার, তারাও কিন্তু স্টিমুলাস দিতেছে, রাইট? ফার্স্টে মনে হয় $1,200 দিবে বলছিল প্রত্যেক মাসে, পরে মনে হয় ওটা $2,000 করা যায় কিনা এটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে। সিমিলারলি বাংলাদেশেও কিন্তু এরকম প্রণোদনা দেওয়া নিয়ে কথা হয়েছে। তার মানে তখন কিন্তু আর এই জিনিসটাকে এত আর র্যাডিক্যাল মনে করা হয়নি। তার মানে একটা করোনা ভাইরাসের প্রভাবে যখন এরকম আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, তখন কিন্তু এই আমাদের যে আইডিয়াটা, যেটা মানুষজন পাগলের প্রলাপ মনে করতেছিল, ওটাকে আর পাগলের প্রলাপ মনে করতেছে না। আমার কথা কি বোঝা গেছে? স্যার রাইট। সো আরেকটা হইতে পারে যে চেঞ্জেস ইন গভর্নিং কোয়ালিশন, যেমন এটা গতদিন খানিকটা ডিসকাস করছি, মাল্টিপল স্ট্রিমস ফ্রেমওয়ার্কের সময় গতদিন খানিকটা ডিসকাস করছি যে সরকারের পরিবর্তন। যেমন আপনি হয়তো একটা অনেক প্রো ইসলামী একটা পলিসি চান, যেটা হয়তো লিবারেলরা চাইতেছে না। তো হয়তো লিবারেল গভর্নমেন্ট থাকলে আপনি ওটাকে করতে পারতেছেন না, আনতে পারতেছেন না। কিন্তু যদি কোনো কারণে গভর্নিং কোয়ালিশন, সেটা সরকার হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, বা যে কোয়ালিশনটার পলিসিগুলো এখন আসলে ইমপ্লিমেন্টেড হচ্ছে, তাতে যদি একটা চেঞ্জ আসে ইমিডিয়েট, তখন হয়তো আপনার পলিসি সাবসিস্টেমে যে গ্রুপটা আগে মাইনরিটি ছিল তারা এখন একটা মেজরিটি হওয়ার সুযোগ পায়, বা তাদের মতামত গুলাকে আরো বেশি করে কাজে লাগানোর সুযোগ পায়। ধরেন যে আগে হয়তো একটা গ্রুপ বলে আসতেছিল যে এই বাল্য বিবাহের বয়স প্লিজ 18 থেকে কমাও, আমরা একটু ছোট মেয়ে বিয়ে করতে চাই, একটু 14 করো না 14 বছর বানাও এটাকে, বা 12 বছর বানাও। কিন্তু হয়তো এমন সরকার ছিল বা এমন গভর্নিং কোয়ালিশন ছিল সরকারের ভেতরে বা পলিসি সাবসিস্টেমে, যে কারণে তারা হয়তো ওই পলিসি চেঞ্জটা আনতে পারতেছিল না। কিন্তু যে মুহূর্তে এই চেঞ্জটা আসবে, এবং এই চেঞ্জটা আসা রিলেটিভলি সহজ, তখন হয়তো তারা মানে আগে যে মাইনরিটি কোয়ালিশনটা ছিল, দে ক্যান নাও বি আ মেজরিটি কোয়ালিশন, বা তারা তখন বেশি প্রভাব রাখতে পারে আর কি। আবার অন্য কোন একটা সাবসিস্টেম, ধরেন যে ওই যে ক্যালিফোর্নিয়া ওয়াটার পলিসি নিয়ে কথা বলতেছিলাম, তো ওইটার একটা ক্যালিফোর্নিয়া অ্যাঙ্গেল আছে, আবার একটা ওয়াটার অ্যাঙ্গেল আছে। সো ওয়াটার পলিসির সাবসিস্টেমের মধ্যে ক্যালিফোর্নিয়ার ইন জেনারেল পলিসি সাবসিস্টেমে যদি কোনো একটা চেঞ্জ আসে, বা ক্যালিফোর্নিয়ার স্ট্রাকচারে যদি কোনো একটা চেঞ্জ আসে, দ্যাট ক্যান ইম্প্যাক্ট অন দি ওয়াটার পলিসি অ্যাজ ওয়েল আর কি। সো দ্য আইডিয়া ইজ যে দুই ভাবে প্রভাবিত হইতে পারে একটা সাবসিস্টেমের ভেতরের ডায়নামিকটা, যে সাবসিস্টেমের ভেতরে অ্যাক্টরদের মধ্যে যে নেগোসিয়েশন, দর কষাকষি হবে এবং আলোচনা হবে, সেখানে দুই ভাবে প্রভাব পড়তে পারে। একটা প্রভাব হইতেছে যে রিলেটিভলি স্টেবল প্যারামিটারস, এবং তাতে যদি কোনো একটা চেঞ্জ হয় তাতে প্রভাব পড়তে পারে। কিন্তু এইগুলো সাধারণত চেঞ্জ হয় না, মানে এটা অনেক লম্বা সময় ধরে একই রকম থাকে, এবং এই একই রকম থাকার মাধ্যমে এরা আসলে রুলস অফ দ্য গেম ঠিক করে দেয়। যেমন প্যারেন্টাল কেয়ার অ্যাক্ট ইজ ইজিয়ার টু পারসু, কারণ আপনার ভ্যালু, সোশিও ইকোনমিক ভ্যালুস ওই রকম।
গান লেজিসলেশন ডিফিকাল্ট টু পারসু, কারণ আপনার সংবিধানে বলা আছে যে এনিওয়ান ক্যান ওন আ গান। আবার কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, যেমন হয়তো হঠাৎ করে যদি দেশে একটা যুদ্ধ লাগে, হঠাৎ করে আনএমপ্লয়মেন্ট হয়, রিসেশন হয়, একটা প্রাইস বাবল হয় বা এরকম কিছু হয় এবং তারপর সেটা ফেটে যায়, একটা স্টক মার্কেট ক্র্যাশ হয়, একটা করোনা ভাইরাস বা এরকম কিছু হয় যেটার কারণে আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে যায়, যদি সরকারের পরিবর্তন হয়, অন্য একটা সাবসিস্টেমে কোনো একটা চেঞ্জের কারণে যদি আপনার সাবসিস্টেমে প্রভাব পড়ে, এগুলো হইতেছে আপনার, এগুলো এক্সটার্নাল ফ্যাক্টর, বাট দিস আর ডাইনামিক এক্সটার্নাল ফ্যাক্টরস। অন্যগুলো যেরকম অনেক লম্বা সময় ধরে একই রকম থাকে, এগুলো চেঞ্জ হয় এবং এগুলো চেঞ্জ হওয়ার কারণে সাবসিস্টেমে প্রভাব পড়তে পারে। এই গেল আমাদের সাবসিস্টেম এবং সাবসিস্টেমের উপরে যে দুইটা ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে সেই সংক্রান্ত ডিসকাশন। এইখানে কোনো প্রশ্ন থাকলে বলেন 1 মিনিট, এরপর আমরা যাব বিলিফার মডেলে। আছে মানে রিলেটিভলি স্টেবল প্যারামিটার বা ডাইনামিক এক্সটার্নাল ফ্যাক্টর, এই দুইটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। সো আমরা এখন যাব যে এতক্ষণ আমরা একটা ম্যাক্রো লেভেল অ্যাজাম্পশন নিয়ে কাজ করতেছিলাম। রিমেম্বার আমরা শুরুতে একদম ফার্স্ট স্লাইডে বলছিলাম যে তিনটা ফাউন্ডেশন, একটা হচ্ছে ম্যাক্রো লেভেল অ্যাজাম্পশন, যে পলিসি মেকিং ঘটে হইতেছে পলিসি সাবসিস্টেমের মধ্যে এবং ইজ অ্যাফেক্টেড বাই ফ্যাক্টরস ইন দ্য ব্রডার পলিটিক্যাল এন্ড সোশিও ইকোনমিক সিস্টেম। এতক্ষণ যে 1 নাম্বার জিনিসটা কভার করছি, এই জিনিসটা কি বুঝতে পারছেন? মানে এখন বলার পর কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা 2 নাম্বারটা যাব। বলছিলাম যে 2 নাম্বারটা নিয়ে বেশি কথা তখন বলি নাই, যে মাইক্রো লেভেল মডেল অফ দি ইন্ডিভিজুয়াল, যে একটা মানুষ কিভাবে চিন্তা করে। তো এখানে আমরা সোশ্যাল সাইকোলজি থেকে কিছু আইডিয়া নিয়ে আসবো। সো সেটা কি? সো একটা মানুষ কি প্রেফার করে পলিসি হিসেবে? মানে আপনি যদি তাকে যে কোনো একটা পলিসি প্রবলেম দেন, যে লেটস সে আপনি বললেন যে আমাদের শিক্ষা মানে আপনি বললেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিক না, এটাকে আধুনিকায়ন করতে হবে। সো দিস ইজ দি পলিসি প্রবলেম। মানে কেউ হয়তো বলবে এটাকে আরো বেশি স্টেম কেন্দ্রিক করো, আপনারা সবাই হয়তো স্টেম কি জানেন। কেউ হয়তো বলবে এটাকে আরো বেশি ভোকেশনাল এডুকেশন কেন্দ্রিক করো। কেউ হয়তো বলবে আমাদের এত আধুনিক করার দরকার নাই, আমাদের নৈতিক মূল্যবোধ দরকার, এটাকে আরো বেশি ইসলামিক করো, ধর্মীয় মূল্যবোধের আওতায় আনো। কেউ বলবে যে এক্সিস্টিং স্ট্রাকচারই ঠিক আছে, আমাদের আরো বেশি রিসোর্সেস বাড়ানো দরকার। কেউ বলবে যে একমুখী শিক্ষা ব্যবস্থা করো। সো মানুষ আলাদা আলাদা প্রেফারেন্স, আলাদা আলাদা অপশন থাকবে, সেখান থেকে কোন একটা পলিসি তো কেউ একজন বেছে নিবে আর কি, বা একটা প্রেফারেন্স নেবে। কিন্তু এই যে বেছে নেয় বা একটা মানুষ যে একটা প্রেফার করে একটা পলিসিকে, সেটা কিভাবে প্রেফার করে? এখন রেশনাল চয়েস ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, তারা অ্যাজিউম করে নেয় যে সেলফ ইন্টারেস্টেড অ্যাক্টর যারা আছে তারা রেশনালি পার্সু করে। এন্ড কি পার্সু করে? রিলেটিভলি সিম্পল ম্যাটেরিয়াল ইন্টারেস্ট, মানে যেটা তার ম্যাটেরিয়াল ইন্টারেস্টকে সার্ভ করে সে কেবলমাত্র সেটাকেই পার্সু করে। হাউএভার অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক ওই রেশনাল চয়েস ফ্রেমওয়ার্কের যে স্কলাররা আছে তাদের থেকে একটু ডিপার্ট করে বা তাদের থেকে একটু আলাদা। তারা কি অ্যাজিউম করে? তারা বলে যে মানুষের যে নরমেটিভ বিলিফ, মানে ইটস নট জাস্ট রেশনাল চয়েস, মানে তার যে ভেতরের যে বিলিফ, বিশ্বাস বা মূল্যবোধ, এইটাকেও সামহাউ মডেলের মধ্যে, অঙ্কের সূত্রের মধ্যে বসাইতে হবে। এবং কেউ 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 যে জনহিতৈষী কাজ করতে চায় না, ব্যাপারটা তা না। এর মানে হইতেছে যে লোকটা পরিবেশবাদী সে যে সবসময় রেশনাল চয়েস হিসাব করতেছে তা না। মানে সে যদি সবসময় রেশনাল চয়েস হিসাব করতো তাইলে হয়তো তার পরিবেশের জন্য সে হয়তো এত ফাইট করতো না, পরিবেশের জন্য ইন্টারেস্ট গ্রুপ হিসেবে এত ফাইট করতো না, বা পরিবেশ নিয়ে হয়তো কাজ করতো না। সে তো একটা বিজনেস ইন্টারেস্টের অংশ হইতে পারতো বা বিজনেস ইন্টারেস্ট গুলাকে সার্ভ করতে পারতো। কিন্তু সে পরিবেশের, আপনি বলতে পারেন যে হ্যাঁ পরিবেশ যদি বেঁচে যায় তাহলে তো তার জন্য বেঁচে থাকা ভালো হবে আর কি, কিন্তু পরিবেশ যদি ভালো হয় সেটার বেনিফিট সে নাও পাইতে পারে, তার আগে সে মরেও যেতে পারে, সে হয়তো ফিউচার জেনারেশনের জন্য কাজটা করতেছে। সো এটা কাইন্ড অফ আমরা ধরে নিতে পারি যে এটা আসলে ঠিক সরাসরি সেলফ ইন্টারেস্ট না। মানে তার কোনো এমন না যে তার যে পরিমাণ কস্ট হচ্ছে তার থেকে বেশি সে বেনিফিট পাচ্ছে, ব্যাপারটা এরকম না। ধর্ম নিয়ে যারা হয়তো নৈতিক শিক্ষা দিতে চায়
কারো কারো হয়তো ম্যাটেরিয়াল ইন্টারেস্ট থাকতে পারে, ইনফ্যাক্ট অনেকেরই হয়তো ম্যাটেরিয়াল ইন্টারেস্ট আছে যে যত বেশি ধর্মীয় শিক্ষা কেন্দ্রিক করতে পারবে তত বেশি তাদের এমপ্লয়মেন্টের জায়গা হবে, তত বেশি তাদের নলেজ বা এক্সপার্টাইজ কাজে লাগানোর জায়গা পাবে। কিন্তু অনেকে হয়তো এমনও আছে যে যারা ওই কজে বিশ্বাস করে যে দাওয়াত দিতে হবে বা সবাইকে এরকম একটা শরিয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় আনতে হবে এবং এইটা একটা গুড মুসলিম হিসেবে বা ভালো মুসলিম হওয়ার দৌড়ে আগায় থাকার জন্য এটা আমার একটা ইমানি দায়িত্ব। সুতরাং এটা নেসেসারিলি মানে ম্যাটেরিয়াল ইন্টারেস্ট না যে এমন করলে আমার একটা চাকরির জায়গা বাড়বে বা এমন করলে আমার একটা সম্পদ পাওয়ার জায়গা বাড়বে, এটা তার একটা আইডিওলজিক্যাল ইন্টারেস্ট হইতে পারে। সো রেশনাল চয়েস দিয়ে যদি আমরা শুধু চিন্তা করি তাহলে ইট কাইন্ড অফ বয়েলস ডাউন টু যে কি পরিমাণ খরচ করছি এবং কি পরিমাণ রিটার্ন পাইছি। কিন্তু শুধু রেশনাল চয়েস দিয়ে এই নরমেটিভ বিলিফ বা মানুষের ভেতরের যে বিশ্বাস আছে বা অল্ট্রুইস্টিক বিহেভিয়ার আছে এগুলোকে আসলে সূত্রে ফেলানো যায় না। আমার এই লাস্টের ডিসকাশনটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝেছি। স্যার একটু রিপিট করলে ভালো হতো, আমার আটকে আটকে আসছিল আপনার ভয়েসটা। তো আমি এটা রেকর্ড করছি, আশা করি পাবেন। আমি যেটা বলতে চাইছি যে একটা মানুষ যখন একটা সিদ্ধান্ত নেয়, 5টা অপশনের মধ্যে থেকে একটা অপশন বাইছা নেয়, কিভাবে বাইছা নেয়? ও কি সবসময় সেই অপশনটাই বাইছা নেয় যে অপশনটা বাইছা নিলে ওর রেশনাল চয়েস অনুযায়ী এটা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে সেন্স মেক করে? রেশনাল চয়েস যখনই বলতেছি তখনই ধরে নেবেন যে যত টাকা খরচ করতেছে তার চাইতে বেশি টাকার জিনিস পাইতেছে। আমি কি বুঝাইতে পারছি? ধরে নেন রেশনাল চয়েস মানে এটা। জি স্যার। সো ও কি 5টা জিনিসের মধ্যে সবসময় সেই জিনিসটাই বাইছা নেয় যেটা ওর রেশনাল চয়েস বা ওর ম্যাটেরিয়াল ইন্টারেস্ট সার্ভ হয়? তো সেখান থেকে আমার কোয়েশ্চেনটা ছিল, যেমন যে লোকটা পরিবেশবাদী ও তো আসলে পরিবেশকে প্রোটেক্ট করার জন্য কাজ করতেছে, কিন্তু পরিবেশকে প্রোটেক্ট না করেও যদি একটা বিগ কর্পোরেশনের জন্য কাজ করতো তাহলে তো আরো বেশি টাকা পাইতো। কিন্তু তার মানে এবং ও নিজের টাকা খরচ করতেছে, নিজের পয়সা খরচ করতেছে, নিজের টাকা দিয়ে পোস্টার বানাইতেছে, ওর সাথে কোনো বিগ কর্পোরেশন নাই, তারপরও গিয়ে আন্দোলন করতেছে, একটা বড় কর্পোরেশনের সামনে গিয়ে দাঁড়াইতেছে, হয়তো জীবনের হুমকি পাচ্ছে, কিন্তু এবং সেটা করেও হয়তো দিন শেষে খুব একটা বেনিফিট সে পাচ্ছে না নিজের জন্য। তার মানে কি, মানে সে কি কেবলমাত্র মানে রেশনাল চয়েস দিয়ে কি তার আচরণটাকে ব্যাখ্যা করা সম্ভব কিনা পলিসি মেকিং এর ক্ষেত্রে বা এই পলিসি সাবসিস্টেমে? নো স্যার। ওইটাই বলছে যে তার হয়তো এক ধরনের নরমেটিভ বিলিফ আছে বা এক ধরনের মূল্যবোধ আছে বা এক ধরনের বিশ্বাস আছে, সেটাকে আমাদের সূত্রের মধ্যে আনতে হবে, মডেলের মধ্যে আনতে হবে। আমি এটা ওই যে ধর্ম নিয়েও বলছি যে ধরেন যে যারা হয়তো পুরোপুরি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বানাইতে চাবে বা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চাবে, তাদের হয়তো এক ধরনের ইকোনমিক ইন্টারেস্ট আছে যে তাদের মাদ্রাসাগুলো চলবে, সেখানে হয়তো এক ধরনের রেভিনিউ আসে বা তাদের লোকজনের একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়। কিন্তু সবাই যে ওই চিন্তাই করে ব্যাপারটা তা না। দেয়ার মাইট বি পিপল যারা হয়তো আইডিওলজি থেকে কাজটা করে যে গুড মুসলিম হিসেবে আমাকে এটা করতে হবে, গুড মুসলিম হিসেবে দিনের শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে হবে। সো তারটা তো কেবলমাত্র ম্যাটেরিয়াল ইন্টারেস্টে কাজ করে না, তারটা ধরেন এক ধরনের তার ভাষায় বা তার সংজ্ঞা অনুযায়ী অল্ট্রুইস্টিক বিহেভিয়ার বা এক ধরনের নরমেটিভ বিলিফ থেকে কাজটা আসছে। সো এই বিলিফটাকে আমরা কিভাবে পলিসি মেকিং এ অ্যাকাউন্ট করতে পারি, অর্থাৎ পলিসি মেকিং এ যে অ্যাক্টররা আছে তাদের বিলিফ গুলা কিরকম সেটাকে আমরা কিভাবে হিসাবে নিতে পারি এবং এই বিলিফটা হিসাবে নেওয়া দরকার কিনা। সো আপনারা বলেন যে এই বিলিফটাকে কি হিসাবে নেওয়া দরকার, নাকি আপনারা মনে করেন যে পলিসি সাবসিস্টেমের সব অ্যাক্টররা রেশনাল চয়েস অ্যাক্টর? দরকার স্যার। এইটা অ্যাকচুয়ালি মানে আই থিংক আমার মনে হচ্ছে যে এইটাই বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বা বেশি মানুষকে ইয়ে করে নরমেটিভ বিলিফ গুলো। তো আপনি কি মনে করেন যে পলিসি সাবসিস্টেমে যারা কাজ করে সবাই ম্যাটেরিয়াল ইন্টারেস্টকে রেশনাল চয়েসের দিক থেকে দেখে যে কিভাবে ম্যাটেরিয়াল ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করা যায়? মেবি টু সাম এক্সটেন্ট। কিন্তু মানে সবাই কি না, মানে ধরেন যে সবাই কি আসলে না, নিজেদের সবাই না। মানে সবাই সবাই যদি ম্যাটেরিয়াল ইন্টারেস্টকে ইয়ে করতে চাইতো তাইলে নেচারের কনজারভেশন বা ধরেন যে জাহাজ ভাঙা শিল্পের অপসারণ বা হাজারিবাগ থেকে ধরেন লেদার ফ্যাক্টরি অপসারণ বা ধরেন হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করে, মানে ওদের সরাসরি ম্যাটেরিয়াল ইন্টারেস্ট আসলে কি, তাই না? মানে ওদের তো নিশ্চয়ই একটা বিলিফ আছে, ও হয়তো একটা হিউম্যান রাইটস এর ভ্যালুতে বিশ্বাস করে বা ও হয়তো এনভায়রনমেন্টের প্রোটেকশনের ভ্যালুতে বিশ্বাস করে। সো
ওই জিনিসটাকে আমাদের আমলে নিতে হবে আর কি। তো এসিএফ এ আমরা দুই ধরনের নরমেটিভ রিজনিং দেখতে পাই। এক ধরনের হচ্ছে লজিক অফ অ্যাপ্রোপ্রিয়েটনেস, এটার মানে হইতেছে যে হোয়াট ইজ দ্য রাইট বিহেভিয়ার অ্যাকর্ডিং টু রুলস, আর আরেকটা হচ্ছে লজিক অফ কনসিকুয়েন্সেস, যে হোয়াট ইজ দ্য রাইট বিহেভিয়ার দ্যাট ইনভলভস ম্যাক্সিমাইজিং গুড কনসিকুয়েন্সেস, যে কোনটা করলে আপনার সবচেয়ে বেশি রিটার্ন আপনি পাবেন। আপাতত এটুকু জানলেই হবে। এখানে আরো কিছু ডিসকাশন আছে, একটু জাস্ট বলে যাই। এখন আমাদের প্রশ্নটা হইতেছে যে নরমেটিভ বিলিফ আমরা আমলে নিতে চাই। আমি বিলিফের প্রশ্নে আর 5 মিনিট পরে যাব যে বিলিফ গুলা কিরকম হয়। তার আগে আরেকটা আইডিয়া বলি যে এসিএফ প্রসপেক্ট থিওরি নামে একটা থিওরি থেকে একটা আইডিয়া নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টরস ভ্যালু লসেস মোর দ্যান গেইনস। এর সোজা অর্থ হইতেছে যে অ্যাক্টররা কতবার জিতছে এটা মনে রাখে না, কিন্তু কতবার হারছে এটা মনে রাখে। তার মানে হচ্ছে অ্যাক্টররা হারতে চায় না, মানে জেতা একটু কম জিতলেও তারা কোনোভাবে হারতে চায় না। সো দিস ইজ আ থিওরি। এবং এই কারণে তারা যেটা করে যে তাদের একটা ডেভিল শিফট হয়। ডেভিল শিফট হয় মানে হচ্ছে যে তারা সবসময় তাদের অপোনেন্টকে মনে করে যে তারা খারাপ, তারা আমার অপোজিশন, তারা অনেক পাওয়ারফুল, মানে ওরা ওদের পাওয়ার খাটায় অনেক কিছু করার চেষ্টা করবে। হয়তো তারা আসলে এতটা পাওয়ারফুল না, কিন্তু যতটা না পাওয়ারফুল তার চাইতে বেশি পাওয়ারফুল মনে করে। তো এই যে আস ভার্সেস দেম, যে ওরা এইরকম আর আমরা এইরকম, এটা তৈরি হয় ওই ধারণাটা থেকে যে আমি হারতে চাই না, আমি ওই গ্রুপের কাছে হারতে চাই না। এবং এই যে হারতে চাই না, এই না হারতে চাওয়ার কারণে যেটা হয় যে নিজেদের মধ্যে বন্ধনটা আরো দৃঢ় হয় আর কি। এর মানে হইতেছে যে আমার শত্রু হচ্ছে আমার বন্ধু। সো এইবার আমি ফেরত যাই, একটা ইংলিশ মিডিয়াম স্কুল যে ভ্যালু প্রিচ করে, আপনি কি মনে করেন একটা মাদ্রাসা সেই ভ্যালু প্রিচ করে? ও স্যার, হিউজ ডিফারেন্স। বলেন কি কি ধরনের ডিফারেন্স বলেন। আই মিন স্যার, মাদ্রাসাগুলো যে ধরনের শিক্ষা মানে ওরা প্রিচ করতেছে, যে ধরনের ইথিক্যাল বেসড বা ধর্মীয় রিলেটেড, ইংলিশ মিডিয়াম গুলো তো সেটা করবে না। ইংলিশ মিডিয়ামদের জিনিসটা তো আরো মোর ওয়েস্টার্ন বেসড, ওদের কারিকুলাম বেসড ওই ধরনের শিক্ষা ব্যবস্থা হবে। আর ওদের শিক্ষা ব্যবস্থা তো এতটা এরকম জোর দিবে না রিলিজিয়াস বেসড ইথিক্যাল স্টাডিকে। সো এখানেই তো একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এমনিতে কোন সময় আপনি চিন্তা করতে পারেন যে একটা মাদ্রাসা শিক্ষক সমিতির প্রধান আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ওনারদের প্রধান একসাথে বসে চা কফি খাইতেছে বা কোনো একটা ডিসকাশন করতেছে? না স্যার। না এই- স্যার। তো এইখানে দিচ্ছেন কেন, একই কোয়ালিশনে দিচ্ছেন কেন? জি স্যার, পারি। স্যার তার ইন্টারেস্টটাকে বজায় রাখতে স্যার, যদি কোয়ালিশনের দ্বারা স্যার জিততে পারে তাহলে স্যার নিজের ইনস্টিটিউট গুলাকে নিজেদের মতো রান করতে পারবে। সেই ক্ষেত্রে তো তাদের মানে ইন্টেনশন মোটিভটা এক, সেই ক্ষেত্রে তো এক হতে পারে। হ্যাঁ, মানে ওইটাই বলতেছি যে খুবই ডিস্টিংক্ট অ্যাক্টরস, লেটস সে এই যে ইংলিশ মিডিয়াম স্কুলের ওনার আর মাদ্রাসা টিচার্স অর্গানাইজেশন, তাদের চারিত্রিক কোনো মিল নাই, তাদের বিলিফে কোনো মিল নাই, এবং তাদের বিলিফে যে মিল নাই এটা আমরা একটু পরে এক্সপ্লোর করব। কিন্তু তারা কেউই হারতে চায় না, এই হলুদ দল নীল দলের কাছে হারতে চায় না। এবং ওইটাই বলতেছে যে তারা হারটাকে অনেক বেশি ভ্যালু করে প্রসপেক্ট থিওরি অনুযায়ী। এই কারণে এক ধরনের ডেভিল শিফট হয়, তারা নীল দলকে অনেক বেশি শক্তিশালী মনে করে, এবং যতটা শক্তিশালী হয়তো আসলে তারা না। এবং এই কারণে নিজেদের মধ্যে তারা এক ধরনের ডেনসিটি বাড়ায় টাইয়ের, এবং এর মাধ্যমে তারা এক ধরনের কোয়ালিশন ফর্ম করে, একটা শক্ত কোয়ালিশন ফর্ম করে আর কি। তো সেখানে হয়তো মাদ্রাসা টিচার্স অর্গানাইজেশন, ইংলিশ মিডিয়াম, আবার ক্যাডেটের শিক্ষা যারা দিচ্ছে, আবার পার্লামেন্টারিয়ান, আবার ভোকেশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রয়োজনে হয়তো তারা এক ধরনের কোয়ালিশন এখানে ফর্ম করে। আমার আলোচনাটা আলাপটা কি বোঝা গেছে এখানে? জি স্যার। স্যার বাংলাদেশের মানে বাংলাদেশের সাথে স্যার খুবই রিলেটেড স্যার। যেমন স্যার আমরা বিভিন্ন রাজনৈতিক প্রায় শুনি যে বিভিন্ন লেফটিস্ট অর্গানাইজেশনদেরকে স্যার একটু পর পরে স্যার বলা হয় ইহুদি নাসারাতের দাল, মানে যেটা স্যার কোনোভাবে লজিক্যাল নাও হতে পারে স্যার, নাই আর কি। মানে এটার ইমপ্লিকেশনটা কি আর কি, মানে লেফটিস্ট দলগুলোকে যে ইহুদি নাসারাতের দালাল বলা হয়? স্যার এটার ইমপ্লিকেশনটা স্যার ওদেরকে মনে করা হয় যে ওদের মানে ওদেরকে স্যার পশ্চিমা
এই রাষ্ট্রগুলা থেকে ফান্ডিং আসে, ওরা অনেক শক্তিশালী, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা, মানে আপনি বলতেছেন যে ওরা যতটা না শক্তিশালী ওদেরকে তার চাইতে বেশি শক্তিশালী হিসেবে প্রেজেন্ট করা হয়, ওই বক্তব্যটাকে ভ্যালিডেট করার জন্য এই উদাহরণটা দিচ্ছেন। জি স্যার। আচ্ছা, সো হ্যাঁ মানে ওটা হইতে পারে, এবং এটা একটা বিচ্ছিন্ন উদাহরণ হইতে পারে। ইন জেনারেল ডিসকাশনটা হইতেছে যে যখন আপনার ক্লাসের মধ্যেও আপনি যদি দুইটা ইন্টারেস্ট গ্রুপ থাকে এবং তারা যদি একজন আরেকজনের সাথে কম্পিট করে, ধরেন যে আপনি সবসময় দেখবেন ইউ ট্রাই টু টেক ফুল মেজার্স এবং নিজেদের মধ্যে অনেক কোয়ালিশন ফর্ম করা, ইভেন ইফ ইউ ডিডন্ট নিড টু ডু ইট, কারণ নো ওয়ান ওয়ান্টস টু লুজ। এবং তারা যেটা করে যে তারা একটা স্ট্রঙ্গার কোয়ালিশন ফর্ম করে আর কি, মানে নট নেসেসারিলি স্ট্রঙ্গার, তারা একটা কোয়ালিশন ফর্ম করে এবং পারসেপচুয়াল ফিল্টার্স কাজ করে। পারসেপচুয়াল ফিল্টার্স দে টেন্ড টু স্ক্রিন আউট ডিসোনেন্ট ইনফরমেশন। ডিসোনেন্ট মানে যে ইনফরমেশন তাদের বিলিফের সাথে যায় না সেই ইনফরমেশনকে তারা বাদ দিয়ে দেয়, এবং যে ইনফরমেশন তাদের বিলিফের সাথে যায়, যেমন আমরা মনে করি যে একটা বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, তার মানে তারা ওইটাতেই বিশ্বাস করে এবং তাদের বিলিফ চেঞ্জ করাটাও ডিফিকাল্ট। সো চলেন আমরা দেখি যে এই কোয়ালিশনটা তাইলে তারপরে কিভাবে কাজ করে এবং এদের বিলিফ সিস্টেমটা কেমনে কাজ করে। এমন না যে এখান থেকে আমি বিশাল কিছু শিখায় ফেলবো, আমরা জাস্ট এই পুরো জিনিসটা কেমনে কাজ করে এটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করতেছি এলিমেন্ট গুলা ধরে ধরে। সো বিলিফ সিস্টেম কেমনে কাজ করে, এই বিলিফ সিস্টেম 3 ভাবে কাজ করতে পারে। সো একদম রুটে আছে যে কোনো একটা গ্রুপ বা যে কোনো একজন ইন্ডিভিজুয়াল, তার রুটে আছে হচ্ছে ডিপ কোর বিলিফ। ডিপ কোর বিলিফ হচ্ছে সাধারণত সেই নরমেটিভ বিলিফ গুলা যেগুলো হইতেছে মানুষ আসলে কিরকম, আল্লাহর সৃষ্টি নাকি বিজ্ঞানের একটা মিরাকেল, বা ফান্ডামেন্টাল ভ্যালুস যে লিবার্টি বা ইকুয়ালিটি, সমতা, সমাজে কি সমতা থাকা উচিত। একদল বলবে যে সমাজে সমতা থাকা উচিত, আবার আরেক দল বলবে দেখেন ভাই, আল্লাহ তো মানুষকে বানাইছে, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, তো সবাই কখনোই সমান পাবে না। আবার আরেক দল বলবে না ভাই, মানে সবাইকে প্রত্যেকটা মানুষ সমান মর্যাদা এবং সমান অধিকারের দাবি রাখে। আবার কেউ বলবে যে রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র হওয়া উচিত, সরকারের উচিত বেশি বেশি করে কল্যাণে টাকা খরচ করা, মানে পিছায় পড়া জনগণের প্রতি টাকা খরচ করা। আরেক দল বলবে যে সরকার যত কম থাকে তত ভালো, যে যত বেশি মার্কেটের হাতে ছাড়া যায় তত ভালো। সো দিজ আর ডিপ কোর বিলিফস, যেগুলো আপনি ছোটবেলা থেকে বড় হইতে হইতে শিখছেন, সেটা আপনার সোশ্যালাইজেশনের মাধ্যমে, হয় আপনার বাবা মা থেকে শিখছেন, নাহলে পরিবার থেকে শিখছেন, নাহলে স্কুল থেকে শিখছেন, নাহলে বন্ধু বান্ধব থেকে শিখছেন। আপনার বয়স 15-20 বছর হইতে হইতে আপনার যে বিলিফটা তৈরি হয়ে গেছে, কেউ হয়তো নারীর প্রতি বিদ্বেষমূলক একটা মনোভাব নিয়ে তৈরি হয়েছে যে নারী সবসময় আমাদের চেয়ে নিচু প্রজাতির। কেউ হয়তো মনে করছে যে না, নারী এবং পুরুষ সমান অধিকার রাখে সুযোগ সুবিধা অ্যাক্সেস করার জন্য, এবং সুযোগ সুবিধা সমানভাবে দিলে নারীরাও পুরুষের মতো কখনো কখনো বেশি পারফর্ম করতে পারে। আবার কেউ মনে করতে পারে যে না, নারীর কাজ হইতেছে কেবলমাত্র ঘরে বসে থাকা। সো এই যে ধরেন জেন্ডার নিয়ে আপনার ভ্যালু কি, রেস নিয়ে আপনার ভ্যালু কি, যে সাদারা আসলে সুপিরিয়র নাকি সাদা কালো বলে আসলে কিছু নেই, মানে আপনি যদি ছোটবেলা থেকে সবাইকে পড়ালেখার সুযোগ দেন, ইকুয়াল অ্যাক্সেস দেন, যে কেউ ভালো করতে পারে। সো রেস নিয়ে আপনার ভাবনা কি, জেন্ডার নিয়ে আপনার ভাবনা কি, লিবার্টি নিয়ে আপনার ভাবনা কি, ইকুয়ালিটি নিয়ে আপনার ভাবনা কি, রিলিজিয়ন নিয়ে আপনার ভাবনা কি, ওয়েলফেয়ার নিয়ে আপনার ভাবনা কি, গভর্নমেন্টের রোল নিয়ে ভাবনা কি, মার্কেটের রোল নিয়ে ভাবনা কি। সো দিজ আর ভেরি কোর বিলিফ সিস্টেমস, যেটা আসলে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না, মানে এটা চেঞ্জ হইতে অনেক লম্বা সময় লাগে। নেক্সট যেটা হইতেছে পলিসি কোর বিলিফস, এবং এই পলিসি কোর বিলিফ হইতেছে আসলে ওই যে ডিপ কোর বিলিফ যেটা আছে, সেই ডিপ কোর বিলিফের একটা এক্সটেনশন, মানে ডিপ কোর বিলিফ থেকেই আসলে আপনার পলিসি কোর বিলিফ আসে। যেমন আপনি যদি মনে করেন যে নারীরা সবসময় পুরুষের চাইতে পিছিয়ে থাকবে, বা পুরুষ সবসময় নারীর চাইতে শ্রেষ্ঠ, বা পুরুষ সবসময় নারীর চাইতে শ্রেয়তর, নারীর কাজ হচ্ছে কেবলমাত্র ঘরে থাকা এবং ঘরে বসে থাকা, তাইলে আপনার পলিসি কোর বিলিফটা কিরকম হবে, আপনি কোন ধরনের পলিসি কোর বিলিফ নিবেন আর কি, মানে পলিসি সংক্রান্ত আপনার বিশ্বাসগুলো কিরকম হবে। যেমন আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, এখানে আগে উদাহরণ দিয়ে আসি, তারপর আমি প্রশ্নটায় আসি। যেমন পলিসি কোর বিলিফ কিরকম হইতে পারে, স্যাবাতিয়ার এবং জেনকিন্স স্মিথ তারা নাকি 11টা এরকম আলাদা আলাদা পলিসি কোর বিলিফ হিসাব করছে, তার মধ্যে এখানে কিছু আছে, চলুন সেগুলো আমরা দেখি। যেমন কার ওয়েলফেয়ার কাউন্ট করে,
আপনি কি ইউনিভার্সাল ওয়েলফেয়ার দিবেন, দুনিয়ার সবাইকে ওয়েলফেয়ার দিবেন, নাকি টার্গেটেড ওয়েলফেয়ার দিবেন? কাদেরকে ওয়েলফেয়ার দিবেন? সাদাদেরকে দিবেন না কালোদেরকে দিবেন? দ্য রিলেটিভ অথরিটি অফ গভর্নমেন্টস এন্ড মার্কেটস, যে সরকার মার্কেটের উপরে বেশি প্রভাব রাখবে নাকি মার্কেট সরকারের উপরে বেশি প্রভাব রাখবে? জেনারেল পাবলিকের রোল কিরকম হবে, সিটিজেনের রোল কিরকম হবে, ইলেক্টেড অফিসিয়ালের রোল কিরকম হবে, ব্যুরোক্রেসির রোল কিরকম হবে, বেশি হবে না কম হবে? সো দিস আর দ্য পলিসি কোর বিলিফস, এবং এই পলিসি কোর বিলিফ থেকে যেটা হয় সেটা হচ্ছে পলিসি কোর পলিসি প্রেফারেন্স। এটা আমি এখানে লিখি নাই, কিন্তু পলিসি কোর বিলিফ থেকে আপনার পলিসি কোর পলিসি প্রেফারেন্স তৈরি হতে পারে। পলিসি কোর পলিসি প্রেফারেন্স সাধারণত যেটা হয় যে আপনার ডিপ কোর বিলিফ আলাদা আলাদা হইলেও কোনো কারণে, এবং পরবর্তীতে সেকেন্ডারি বিলিফ আলাদা আলাদা হইলেও, ডিপ কোর বিলিফ আলাদা আলাদা হয় না, ডিপ কোর বিলিফ এক হইলো। মানে পলিসি কোর পলিসি প্রেফারেন্স হচ্ছে আপনার একটা কোয়ালিশনকে আটকায় রাখে আঠার মতো। তার মানে একটা কোয়ালিশনের যত মেম্বার আছে তাদের সাধারণত পলিসি কোর পলিসি প্রেফারেন্সেসটা একই রকম থাকে। সেকেন্ডারি বিলিফ আলাদা হইতে পারে, সেখানে আমরা একটু পরে যাইতেছি, কিন্তু পলিসি কোর পলিসি প্রেফারেন্সটা তাদের এক হইতে পারে। এখন আমাকে বলেন, আমি যে প্রশ্নটা করছিলাম যে আপনি যদি, হ্যাঁ সাদিক ইউ ক্যান লিভ, পলিসি কোর পলিসি প্রেফারেন্স যেটা বলতেছিলাম যে আপনি যদি মনে করেন যে পুরুষ আসলে নারীর চাইতে শ্রেয়তর, তাইলে আপনার পলিসি কোর পলিসি প্রেফারেন্সটা কি রকম হবে? আপনি কোন ধরনের পলিসি প্রেফার করবেন? মানে স্যার এক্সাম্পল দিব কি ধরনের পলিসি? হ্যাঁ এক্সাম্পল দেন। যেমন স্যার নারীদের হচ্ছে মানে যে ফ্রি শিক্ষা যেটা হচ্ছে ক্লাস 8 বা পর্যন্ত আছে সেটা তুলে দেওয়া যেতে পারে, তুলে দেওয়ার জন্য বলবো। তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে পারি। তারপর তাদের হচ্ছে আরেকটা বলা যায় যে তাদের চয়েসের ক্ষেত্রে আমরা অ্যাবর্শন ল তুলে দিতে পারি, সে অ্যাবর্শন করা ইয়ে করা এখানে আরো আরো সহজ হইতেছে যে ধরেন যে নারীদের যে ইয়ে করা সম্পদের যে উত্তরাধিকার আর কি, আমরা সম্পদের উত্তরাধিকার দিব না বা সম্পদের উত্তরাধিকারে তাদেরকে কম দিব। বাল্যবিবাহ ধরেন যে 18 বছর ন্যূনতম আইন আছে, এটাকে আরো কমাই দিব, লিগাল এজ আরো কমাই দিব, যাতে আরো অল্প বয়সী তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া যায়, যাতে তাদের গ্রোথ আটকায় যায় আর কি সমাজে। সো আপনি যখন এগুলো করবেন মানে, এবং এইটা হচ্ছে আপনার পলিসি কোর পলিসি প্রেফারেন্স, মানে আলাদা আলাদা গ্রুপ থাকতে পারে কিন্তু তাদের আসলে তারা যখন কোয়ালিশন তৈরি করে তাদের পলিসি কোর পলিসি প্রেফারেন্সটা একই রকম হয়। এখন চলো আমরা অ্যানোটেশনটা আগে মুছে নিই। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আমার ফাইনাল লেভেল হচ্ছে সেকেন্ডারি বিলিফ, যে ওয়ান্স ইউ হ্যাভ অ্যাগ্রিড অন দ্য পলিসি কোর পলিসি প্রেফারেন্স, তারপর হইতেছে যে আপনার এই পলিসিটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে। এটাকে কি আপনি শর্ট টার্মে ইমপ্লিমেন্ট করবেন নাকি লং টার্মে ইমপ্লিমেন্ট করবেন? আপনার বাজেট কিরকম দেওয়া হবে স্পেসিফিক সেক্টরে, এইখানে বেশি টাকা দেওয়া হবে, ওখানে কম টাকা দেওয়া হবে, এই প্রবলেমের সিরিয়াসনেস কতটুকু একটা নির্দিষ্ট এলাকায়, এই নিয়ে আপনার মতভেদ হইতে পারে, এবং এটা কোয়ালিশনের অ্যাক্টরদের মধ্যেও মতভেদ হইতে পারে। কিন্তু সাধারণত এই মতভেদগুলা এত ডিপ সিটেড না, মানে ডিপ কোর ভ্যালুস বা পলিসি কোর ভ্যালুস একটা মানুষের যত ভেতরে অভ্যন্তরে প্রথিত, সেকেন্ডারি বিলিফ ততটা প্রথিত না। মানে সেকেন্ডারি বিলিফ গুলা টাকার অ্যালোকেশন, রিসোর্সের অ্যালোকেশন, সময় কিরকম হবে, স্কোপ কিরকম হবে, এইগুলা নিয়ে কিছু ডিসকাশন, এবং এটা সাধারণত নিজেদের মধ্যে আলোচনা করে দেখা যায় যে পরিবর্তন করা সম্ভব হয়, বা দেখা যায় যে সাধারণত আলোচনা করে হয়তো এক ধরনের কনসেনসাসে আসা সম্ভব হয় অ্যাক্টরদের পক্ষে। কিন্তু ডিপ কোর বিলিফের ক্ষেত্রে ইমিডিয়েট চেঞ্জ আসে না, বা পলিসি কোর বিলিফের ক্ষেত্রে ইমিডিয়েট চেঞ্জ হয়তো আসে না আর কি। সো দিস ওয়াজ দি এন্টায়ার ডিসকাশন রিলেটেড টু বিলিফস। এখন আপনি বলতে পারেন এই ডিসকাশনের মাঝে যা কি, এটা দিয়ে আমরা কি দেখতে চাই? আমরা এটাই দেখতে চাই যে যদি আপনি দেখেন যে কোনো একটা পলিসি নিয়ে একটা ডিসকাশন হচ্ছে একটা পলিসি সাবসিস্টেমে, এবং সেখানে 10টা-12টা অ্যাক্টর আছে, আপনি প্রথমত দেখার চেষ্টা করবেন যে এদের মধ্যে কোনো কোয়ালিশন আছে কিনা।
হয়তো দেখা যেতে পারে যে 5টা অ্যাক্টর একসাথে একটা কোয়ালিশন ফর্ম করছে, 5টা অ্যাক্টর আরেক সাথে কোয়ালিশন ফর্ম করছে। তারপর আপনি দেখতে পারেন যে এরা কোন জায়গাটায় অ্যাগ্রি করতেছে। সো এদের ডিপ কোর বিলিফ গুলা কিরকম, এদের পলিসি কোর বিলিফ গুলা কিরকম, এবং সেখান থেকে পলিসি কোর প্রেফারেন্সটা এরা কিভাবে এসে একমত হইল। সো ইভেন ইফ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর ইংলিশ মিডিয়াম স্কুল তাদের ডিপ কোর ভ্যালুজ এক না, কিন্তু আপনাদের দেওয়ার সংজ্ঞা অনুযায়ী এবং আপনাদের হাইপোথিসিস অনুযায়ী দে উড ফর্ম আ কোয়ালিশন, তারা এক ধরনের কোয়ালিশন ফর্ম করবে, কারণ তারা সবাই হয়তো মোর মার্কেট সেন্ট্রিক অ্যাপ্রোচ চাইতেছে এখানে, বা তারা হয়তো চাইতেছে যে শিক্ষা ব্যবস্থার একমুখীকরণ আমরা চাই না, আমাদের ভ্যালুটা হইতেছে যে আমাদের নিজের নিজের যে শিক্ষা ব্যবস্থা আছে আমরা মনে করি একটা দেশে সেগুলোরও এক্সিস্টেন্স দরকার। সো এই পলিসি কোর পলিসি প্রেফারেন্সে এসে তারা একমত হইতেছে, যদিও তাদের অন্যান্য ডিপ কোর ভ্যালু বা বিলিফ হয়তো একমত না, কিন্তু তাদের একটা ডিপ কোর ভ্যালু আছে যে তাদের যে এডুকেশন সিস্টেম সেটাকে প্রিচ করতে হবে। আবার অপোজিশন যেটা আছে তাদের হয়তো ডিপ কোর ভ্যালু হইতেছে যে না, আমরা চাই আপনার কোনো বিভাজনমূলক একটা সমাজ থাকবে না, এবং বিভাজনমূলক সমাজ যেহেতু আমরা চাই না, সুতরাং আমাদের পলিসি কোর পলিসি প্রেফারেন্সও হইতেছে যে সবাইকে সমান শিক্ষার সুযোগ দেওয়া। সেটা হয়তো লেফটিস্ট পলিটিক্যাল পার্টির অ্যাক্টররাও যা ভাবতেছে, লিবারেল পার্লামেন্টারিয়ানরাও হয়তো একই জিনিস ভাবতেছে, এডুকেশন বেসড এনজিও গুলোও হয়তো একই জিনিস ভাবতেছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড হয়তো এখানে অন্য ম্যাটেরিয়াল সেলফ ইন্টারেস্ট থেকে আসছে, বাংলা মিডিয়াম স্কুল হয়তো তার ম্যাটেরিয়াল সেলফ ইন্টারেস্ট থেকে আসছে, কিন্তু পলিসি কোর পলিসি প্রেফারেন্সে এসে তারা হয়তো এক ধরনের কোয়ালিশন ফর্ম করতে পারছে। এই জিনিসটাকে অ্যানালাইজ করার জন্য এই কনসেপ্ট গুলো বলা, যে আপনি যাতে অ্যানালাইজ করতে পারেন যে তাদের কোয়ালিশনটা কিভাবে তৈরি হয়েছে। তাদের কোয়ালিশনটা আপনি বলতে পারেন যে প্রসপেক্ট থিওরি অনুযায়ী কেউই আসলে চায় না যে হেরে যেতে, সো তারা এক ধরনের ডেভিল শিফট করার জন্য তারা নিজেদের মধ্যে এক ধরনের কোয়ালিশন ফর্ম করছে, এবং এই কোয়ালিশনের মধ্যে প্রত্যেকটা অ্যাক্টরের এমন হইতে পারে সবগুলো অ্যাক্টরের ডিপ কোর ভ্যালু এক, এমন হইতে পারে সবগুলো অ্যাক্টরের ডিপ কোর ভ্যালু এক না, কিন্তু পলিসি কোর পলিসি প্রেফারেন্স সামহাউ এক, এবং সেটা দিয়ে তারা একত্রে আবদ্ধ হয়ে আছে। সো আবার সেকেন্ডারি বিলিফে আবার পার্থক্য থাকতে পারে, যে মাদ্রাসা শিক্ষা হয়তো মনে করতে পারে যে সব আলাদা আলাদা থাকবে, বা ধরেন যে মাদ্রাসা শিক্ষা না, ধরেন যে লেফটিস্ট পলিটিক্যাল পার্টি, এডুকেশন বেসড এনজিও আর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, এরা সবাই মনে করেন যে এদের পলিসি কোর পলিসি প্রেফারেন্স এক, যে এরা একসাথে কোয়ালিশন করছে যে ইউনিফাইড এডুকেশন সিস্টেম হইতে হবে। এখন লেফটিস্ট পলিটিক্যাল পার্টি মনে করতে পারে যে এখানে কোনো বেসরকারি স্কুলই থাকবে না, সব সরকার সবাইকে পড়াবে, সবার শিক্ষার বেতন কম হবে। দ্যাট ক্যান বি দেয়ার সেকেন্ডারি বিলিফ। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু বাকিরা কি ওই সেকেন্ডারি বিলিফের সাথে এগ্রি করবে? আমি প্রশ্নটা আবার করি। না স্যার, করবে না। না স্যার, করবে না স্যার। আমার কথাটা কি বুঝতে পারছেন? ফরহাদ আর অভিকের বাইরে বাকিরা স্যার। যারা আছেন তারা কি ফলো করতেছেন ডিসকাশনটা? আমি এইমাত্র যেটা বলছি। জি স্যার। হাসনা, স্যার। হাসনা একটু জি, বলেন স্যার। আমি জি, স্যার। এইমাত্র কি বলছি ডিসকাশন। স্যার স্যার একটা কথা, স্যার বিলিফ তো পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, বিলিফ পারসন টু So, পারসন আমরা ভ্যারি করে, ওটা তো মানে স্বীকার করেই নিতেছি আর কি। কিন্তু মানে আইডিয়াটা হইতেছে যে স্যার আপনি যখন একই গ্রুপে থাকেন, গ্রুপের মধ্যে তো বিলিফটা সাধারণত দেখা যায় যে সবারই ডিপ কোর বিলিফ গুলা একই রকম, মানে কাছাকাছি হয়, রাইট? মানে একটা জি স্যার। ধর্মীয় রাজনৈতিক দল যদি হয়, বা একটা মাদ্রাসা শিক্ষকদের যদি একটা গোষ্ঠী হয়, আমরা তো এইটা মনে করে নিতে পারি যে তাদের ডিপ কোর বিলিফ গুলো আসলে একই রকম হবে, যে তারা এক ধরনের আইডিওলজিতে বিশ্বাস করে। লেফটিস্ট পলিটিক্যাল পার্টি, আপনি ছাত্র ফেডারেশনই হন আর ছাত্র ফ্রন্টই হন, আমরা তো এইটা ধরে নিতে পারি যে তাদের মানে সম্পদের বন্টন কেমন হবে এই প্রশ্নে তাদের বিলিফটা, ডিপ কোর ভ্যালু গুলো একই রকম হবে, এটা কি ধরে নিতে পারি কিনা? জি স্যার, সেই ক্ষেত্রেও ধরে নেওয়া যায়। হ্যাঁ, এখন আপনি এইটা সত্যি যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারিকে সেটা আমরা জানি না, এবং তার ভ্যালুটা আসলে একটা ওয়াইল্ড কার্ড। মানে সে চাইলে, তার যদি ইন্ডিপেন্ডেন্স থাকে, তার যদি অটোনমি থাকে, সে কনজারভেটিভ ভ্যালুতেও যেতে পারে, সে লিবারেল ভ্যালুতেও যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সরকার যা করতে বলছে তাই করবে, বা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ডিসকাশনটা একটু অন্যরকম হবে। কিন্তু আমার কথাটা কি বুঝে গেছে যে এই যে ধরেন একজন ব্যুরোক্রেট বা রিসার্চের ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে একটা প্রো পলিসি থিঙ্ক ট্যাঙ্ক আসছে, একটা অ্যান্টি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক আসছে, সে এদের বিলিফ গুলো আলাদা আলাদা রকমের হইতে পারে। আমার এই কথাটা কি বুঝে গেছে হাসনা? জি স্যার।
এখন লাস্টে আমি যে কোয়েশ্চেনটা করছি সেটা হচ্ছে যে ধরেন আমার স্টেটাস কোতে আছে একটা বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থা, আমি এখন একটা একমুখী শিক্ষা ব্যবস্থা আনতে চাই, এবং এই একমুখী শিক্ষা ব্যবস্থা যে আমি আনতে চাই সেটার জন্য একটা রিসার্চ অর্গানাইজেশন আছে যারা মনে করে যে একমুখী শিক্ষা ব্যবস্থা হইলে ভালো, তারা দেখাইছে যে একমুখী শিক্ষা ব্যবস্থা হইলে সমাজ কিভাবে আগাবে। এডুকেশন বেসড এনজিও গুলো আছে, তারা হয়তো অ্যাডভোকেট করতেছে এটার জন্য, লেফটিস্ট পলিটিক্যাল পার্টি গুলো করতেছে, এবং তারা একটা কোয়ালিশন বানাইছে আপনাদের বক্তব্য অনুযায়ী। এখন আমি বলতেছি যে লেফটিস্ট পলিটিক্যাল পার্টি একমুখী শিক্ষা ব্যবস্থা তো চাই, সে আরো একটা অতিরিক্ত জিনিস চায়, যে সে মনে করে একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার পরেও কোনো বেসরকারি স্কুল কলেজ থাকবে না, সব স্কুল কলেজ সরকারের মালিকানাধীন হবে, মানে জাতীয়করণ হবে, এবং সেই স্কুল কলেজে কোনো একই বেতন হবে। মানে গভর্নমেন্ট ল্যাবে যদি কেউ একজন এক মাসে 100 টাকা দিয়ে পড়ে, মাস্টার মাইন্ডেও কেউ একজন এক মাসে 100 টাকা দিয়ে পড়বে। আপনি কি মনে করেন এই সেকেন্ডারি বিলিফের সাথে এডুকেশন বেসড এনজিও বা প্রো পলিসি রিসার্চ অর্গানাইজেশন বা ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন এরা এগ্রি করবে নেসেসারিলি? না স্যার। তাহলে এই বিলিফটাকে আমরা বলতেছি সেকেন্ডারি বিলিফ, যে ও পলিসি কোড বিলিফ পর্যন্ত এগ্রি করছে, সেকেন্ডারি বিলিফে দেয়ার মাইট বি ডিসএগ্রিমেন্টস বিটুইন देम। হাউএভার ইট ইজ নট সো স্টার্ক, মানে এটা চাইলে ওভারকাম করা যায়, চাইলে ওরা নিজেদের মধ্যে আলাপ করে হয়তো লেফটিস্ট পলিটিক্যাল পার্টি হয়তো কম্প্রোমাইজ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, যে আপাতত আমি আগে একমুখী শিক্ষা ব্যবস্থা বানাইনি, যদিও আমি বেসরকারি শিক্ষা ব্যবস্থা দূর না করতে পারি। আবার সে মনে করতে পারে ধুর আমি থাকবোই না এটার মধ্যে। এই এই ভ্যালুটা যদি তার কাছে খুব জরুরি হয় রাষ্ট্রীয়করণের বা জাতীয়করণের, তখন সে সেই কোয়ালিশন থেকে বাইর হয়ে যাবে, এবং তখন সে আরেকটা কোয়ালিশন তৈরি করার চেষ্টা করতে পারে। সো কোয়ালিশন যে সবসময় দুইটাই হবে, এখানে দুইটা বানাইছি দেখে সব জায়গায় যে দুইটাই কোয়ালিশন হবে তা না, কখনো দুইয়ের বেশিও কোয়ালিশন হইতে পারে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন বিলিফের এই ডিসকাশনটা? জি স্যার। সো বাকিটা আসলে খুব বেশি ডিসকাশন না, আমরা মেজর ডিসকাশন করে ফেলছি, আমরা পলিসি সাবসিস্টেম ডিসকাস করে ফেলছি। পলিসি সাবসিস্টেমে দুই ধরনের ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে, এক ধরনের ফ্যাক্টর রিলেটিভলি স্টেবল এবং এক ধরনের ফ্যাক্টর মোর ডাইনামিক। এবং কোয়ালিশন কেন তৈরি করবে, মানে আপনারা তো বলছেন যে কোয়ালিশন তৈরি করবে কারণ আপনারা অটোমেটিক্যালি মনে করছেন যে কোয়ালিশন তৈরি করারই কথা, কিন্তু আমরা যখন সোশ্যাল সায়েন্সে বা যে কোনো একাডেমিয়াতে ডিসকাস করি তখন তো আমরা জাস্ট বলতে পারি না যে ও তো কোয়ালিশন বানানোরই কথা। তো ও একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যে প্রসপেক্ট থিওরি থেকে আমরা ধরে নিতে পারি যে পিপল ভ্যালু ডিফিটস মোর দ্যান ভিক্টরিজ, which means they don't want to lose, and since they don't want to lose, they are more likely to form coalitions with other actors, even if they don't necessarily agree to everything together. They want to form coalitions with them because of the devil shift, একটা কনসেপ্ট ওখানে আসছিল, ডেভিল শিফট। এবং এই কারণে তারা অপোজিশনকে সবসময় শক্তিশালী মনে করে, ইভিল মনে করে, এবং মনে করে তারা ওর ক্ষতি করার চেষ্টা করবে। এই কারণে নিজেদের মধ্যে তারা কনসলিডেট হয়। এখন এই যে কনসলিডেট হয় তখন তাদের মধ্যে বিলিফ গুলা কিভাবে কাজ করে বা তাদের পলিসি প্রেফারেন্স গুলা কিভাবে কাজ করে সেটা দেখাইছে। যেমন আপনি দেখেন ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন বা বাংলা মিডিয়াম স্কুল হয়তো তার ম্যাটেরিয়াল সেলফ ইন্টারেস্ট চিন্তা করবে, যে তার ডিপার্টমেন্টের বাজেট বাড়বে বা তার কাছে বেশি রিসোর্সেস আসবে। লেফটিস্ট পলিটিক্যাল পার্টি হয়তো আইডিওলজি থেকে চিন্তা করতেছে, which is not necessarily a material self interest বা ম্যাটেরিয়াল বেনিফিট। এডুকেশন বেসড এনজিও আবার হয়তো এক ধরনের ম্যাটেরিয়াল চিন্তা করতেছে, আমি যত বেশি দেখাইতে পারবো যে এই দেশের পলিসি মেকিং এ আমি ভূমিকা রাখতে পারছি বা এই দেশের এই অ্যাডভোকেসি করে সফল হয়েছি, তত বেশি আমি ডোনারের কাছ থেকে আরো বেশি টাকা পাইতে পারবো। সো আলাদা আলাদা বিলিফ সিস্টেম কাজ করতে পারে, আলাদা আলাদা ইন্টেনশন কাজ করতে পারে। ইভেন্চুয়ালি দে স্টিক টুগেদার ইন দি পলিসি belief policy core policy belief preferences. However, তারপরে সেকেন্ডারি বিলিফে আবার চেঞ্জ আসতে পারে, যে কি পরিমাণ টাকা অ্যালোকেট করা উচিত, একটা নতুন শিক্ষানীতি হওয়ার পরে সব স্কুলকে কি রাষ্ট্রায়ত্ত করব কি করব না। আবার সেটা যদি সেকেন্ডারি বিলিফ হয় তাইলে ওইটা চেঞ্জ আসা সম্ভব, কিন্তু ওইটা যদি আবার আপনার জন্য খুব বেশি জরুরি হয়ে যায়, না আমি চাই যে বেসরকারি প্রতিষ্ঠান থাকবে না, সব রাষ্ট্রায়ত্ত হবে, তখন ওইটা আবার ডিপ কোর বিলিফের অংশ হতে পারে। তখন আপনার হয়তো ফ্রিকশন এত বেশি হবে কোয়ালিশনের বাকি মেম্বারদের সাথে, তখন হয়তো আপনি নিজে আবার আরেকটা নতুন কোয়ালিশন ফর্ম করার আপনার আগ্রহ তৈরি হতে পারে। সো দ্যাট ওয়াজ দ্যাট।
কিছু রিমেইনিং ডিসকাশন যেটা আগামী 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিতে চাই, এই অ্যাডভোকেসি কোয়ালিশনস গুলো আসলে ইভেন্চুয়ালি কিভাবে কাজ করে। The ACF predicts that stakeholder beliefs and behaviors are embedded within informal networks. These are not formal networks. These are embedded in informal networks, as in তাদের daily life, তাদের social circle, তাদের upbringing, and that policy making is structured in part by the networks among important policy participants. এই policy মেকিংটা যে সব সময় ওই কাচের দেয়াল ঘেরা এসি দেওয়া রুমের মধ্যে হয় ব্যাপারটা তা না, বা একেবারে ফরম্যাটেড ফর্মাল মিটিং এ হয় তা না। এই ইনফর্মাল ডিসকাশন গুলোর মধ্যে থেকেও অনেক বেশি করে পলিসি মেকিং গুলা ঘটে আসে আর কি। কারো একজনের হয়তো মাইক্রোফোনটা অন করা। সো দ্য এসিএফ অ্যাজিউমস দ্যাট পলিসি পার্টিসিপেন্টস তারা কি করার চেষ্টা করে, তাদের যে বিলিফ সিস্টেম আছে সেটাকে পলিসিতে ট্রান্সলেট করার চেষ্টা করে, এবং এটাকে সাকসেসফুল বানানোর জন্য তারা যেটা করার চেষ্টা করে, তারা অ্যালাই বানানোর চেষ্টা করে এবং তাদের রিসোর্সেস শেয়ার করে। সো ইংলিশ মিডিয়াম স্কুল হয়তো তার রিসোর্স শেয়ার করবে, মাদ্রাসা তার রিসোর্স শেয়ার করবে, এবং তারা একই ডিরেকশনে কাজ করার চেষ্টা করবে। এবং ডেভিল শিফট থাকার কারণে তারা তাদের অপোনেন্টের কাছে হারতে চায় না, এবং তারা আরো বেশি করে চাবে যে নিজেদের মধ্যে কোঅপারেট করার। এবং এখন একটা প্রশ্ন আসতে পারে যে মাদ্রাসাও কোয়ালিশন করলো, ক্যাডেটও কোয়ালিশন করলো, ইংলিশ মিডিয়ামও কোয়ালিশন করলো, ভোকেশনালও কোয়ালিশন করলো, এই কোয়ালিশনের সবাই যে সমানভাবে কাজ করবে এবং কন্ট্রিবিউট করবে এই পলিসিটাকে বাস্তবায়িত হতে না দেওয়ার, বা লেফটিস্ট পলিটিক্যাল পার্টি আর এনজিও যে কোয়ালিশন করলো, দুইজনই যে সমানভাবে কাজ করবে বা দুইজনই যে যথেষ্ট কাজ করবে পলিসিটাকে বাস্তবায়ন করার, এটা নিশ্চয়তা কি, এটা আমরা কিভাবে জানবো? সেটা একটা প্রশ্ন, এবং এটা একটা সমালোচনা যে অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক দিয়ে কি আমরা ফ্রি রাইডার প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারি কিনা। ফ্রি রাইডার কি বুঝছেন? মনে আছে ফ্রি রাইডার কি? জি স্যার। কেউ একজন বলেন ফ্রি রাইডার প্রবলেমটা কি? স্যার ওই যে আরেকজনের মানে ইয়াতে হচ্ছে গিয়ে সুযোগ সুবিধা ভোগ করে নেয় আর কি, আরেকজনের যেমন আপনাদেরকে resource যখন বা সম্পদ। হ্যাঁ আপনাদেরকে যখন গ্রুপে প্রেজেন্টেশন বানাইতে দেওয়া হয়, তখন 5 জনের মধ্যে হয়তো 2 জন কাজ করে, 3 জন কাজ করে না, এই 3 জন হচ্ছে ফ্রি রাইডার, মানে ওরা সুবিধাটা ভোগ করে, নাম্বার তো সবাই মিলে একই নাম্বার পায়, কিন্তু ওরা হয়তো কাজটা করে না। সো সিমিলারলি এরকম একটা অ্যাডভোকেসি কোয়ালিশনে কিভাবে নিশ্চিত করা যায়, মানে এই ফ্রেমওয়ার্কটা যে একটা ভ্যালিড ফ্রেমওয়ার্ক আমরা কেমনে বুঝবো, বা কোন ফ্যাক্টরটার কারণে এরা আসলে ফ্রি রাইডার হয় না? তো ওখানে বলতেছে যে the transaction costs of participating in a coalition are relatively low compared with other forms of collective behavior because of shared belief systems, high trust and willingness to distribute costs fairly. আপনি আলাদা আলাদা ভাবে পলিসিতে ইমপ্যাক্ট করার চেষ্টা করলে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যতটুকু বেশি, তার চাইতে, এবং আলাদাভাবে আপনি পলিসিকে ইমপ্যাক্ট করার চেষ্টা করলে আপনার কস্ট হবে বেশি। একজনের মাইক্রোফোনটা মিউটেড না, একটু মিউট করেন, একটা ফ্যানের আওয়াজ বা এরকম কিছু একটা আসতেছে, কারো একজনের মিউটেড না। একটা টাক 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 করে আওয়াজ আসতেছে কোথা থেকে? আশরাফুল? আচ্ছা, সো আপনি আলাদা করে পলিসিতে ইমপ্যাক্ট তৈরি করতে গেলে আপনি যে পরিমাণ প্রভাব রাখতে পারবেন তাতে আপনার যে পরিমাণ খরচ হবে তার চাইতে আপনার কম খরচ হবে আপনি যদি একটা শেয়ার্ড কোয়ালিশনে থাকেন এবং সেখানে আপনার কাজ আপনি দেখান। কারণ মানে যেহেতু আপনারা সবাই একই পলিসি কোর বিলিফে কাজ করেন, বা বেশিরভাগ ক্ষেত্রে ডিপ কোর বিলিফও একই রকম হয়। আমরা শুরুতেই একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে নিয়েছি যেটা হুইচ ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল, কিন্তু অনেক সময় ডিপ কোর বিলিফ একই রকম হইতে পারে। যেমন ধরেন আপনি একটা এলাকায় একটা কনজারভেশন দিবেন, মানে একটা নদী আছে, সেই নদী, একটা সমুদ্র আছে, হ্যাঁ, সেই সমুদ্রকে আপনি একটা সংরক্ষিত এলাকা ঘোষণা করবেন যে এই সংরক্ষিত এলাকায় কোনো মাঝি বা কেউ নৌকা নিয়ে ঢুকতে পারবে না এবং মাছ ধরতে পারবে না। তো এটা মনে করেন সরকারের একটা সিদ্ধান্ত। এখন এইটার বিরুদ্ধে ধরেন একটা কোয়ালিশন হইতেছে, এই কোয়ালিশনে কারা কারা থাকতে পারে? আমার কথাটা কি বোঝা গেছে? শেষ কথাটা আমি আরেকটা উদাহরণ দিচ্ছিলাম যে ধরেন আপনি বঙ্গোপসাগরের একটা নির্দিষ্ট এলাকায়, বা ধরেন যে কোনো একটা নদীর কোন একটা নির্দিষ্ট এলাকায় আপনি একটা সংরক্ষিত এলাকা দিতে চান, কারণ ওই এলাকায় যে মাছগুলো হয় বা যে
নদীজ যে প্রাণীগুলো আছে সেগুলাকে আপনি বাঁচাইতে চান, প্রোটেক্ট করতে চান। এখন এইটার বিরুদ্ধে একটা কোয়ালিশন হইলে কারা কারা কোয়ালিশন করতে পারে? সরি, riverside people, ফিশারম্যান। ফিশারম্যান। স্যার তার মানে পরিবেশ আন্দোলন যারা করে, বেলা বা যারা আছে তারা। না, কিন্তু তারা তো বিপক্ষে যাবে না, তারা তো পক্ষে তারা যাবে। এগেইনস্টে কেন যাবে? তারা তো স্যার এগেইনস্টে যাবে। ও স্যার আমি স্যার হ্যাঁ ঠিক আছে, পক্ষে বলছি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে, হইতে পারে, মানে তারা স্যার কনজারভেশনের পক্ষে বলতে পারে। হ্যাঁ বলেন। ওখান থেকে যাতে জীবিকা নির্বাহ হয়। হ্যাঁ, তো এখন ধরেন যে দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে ধরেন যে বিগ বিজনেসম্যান, যাদের হয়তো বড় বড় নৌকা আছে, বড় বড় ট্রলার আছে, এবং সেটা দিয়ে তারা মাছ তোলে। আমেরিকার কথা চিন্তা করেন, বাংলাদেশের কথা চিন্তা করেন। আরেকটা হইতে পারে স্মল ফিশারম্যান, যারা আসলে কমার্শিয়াল ফিশারম্যান, যারা হইতেছে ওইটার উপরে জীবিকা নির্বাহ করে। আমেরিকাতে আরো একটা জিনিস আছে, এটাকে বলে রিক্রিয়েশনাল ফিশারম্যান, মানে যারা হইতেছে এমনি ধরেন যে গিয়ে ছিপ ধইরা পয়সা থাকে। অকেশন ভিত্তিক স্যার, লাইক অকেশন ভিত্তিক বা ধরেন যে শখের বসে মাছ ধরে। অনেকে এরকম শখের বসে নৌকা চালায়, এরকম লোক আছে। এবং আমেরিকাতে আপনি দেখবেন যে এরকম অনেক লোক আছে। আপনার ওই আমেরিকাতে একবার একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল, প্লেনটা গিয়া পানিতে ল্যান্ড করছিল, তারপর অনেক নৌকা এসে ওদেরকে বাঁচাইতে আসছিল। মানে তারা এমনি নৌকা চালায় আর কি, মানে তাদের নদী বা সমুদ্রে এমনি নৌকা চালায়, এমনি মাছ টাছ ধরে, মানে রিক্রিয়েশনালি করে আর কি। সো তাদেরও ধরেন একটা অর্গানাইজেশন আছে, তারাও ধরেন যে এখানে একটা কোয়ালিশন করছে। তো আপনি যদি আলাদাভাবে এই পলিসিটার বিরোধিতা করতে চান বা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, ইটস ডিফিকাল্ট ফর ইউ। যে পরিমাণ আপনার খরচ হবে সেই পরিমাণে বেনিফিট আপনি নাও পেতে পারেন। ইটস ইজিয়ার ফর ইউ টু শেয়ার ইউর রিসোর্সেস। এবং এখানে দেখেন, এখানে কিন্তু কমার্শিয়াল ফিশারম্যান, রিক্রিয়েশনাল ফিশারম্যান, বিগ বিজনেস ফিশারম্যান সবারই কিন্তু ডিপ কোর ভ্যালু একই। শিক্ষা ব্যবস্থার উদাহরণে কিন্তু ডিপ কোর ভ্যালু সবার এক ছিল না, এখানে কিন্তু সবার ডিপ কোর ভ্যালু একই। সবাই আসলে মাছ ধরতে চায়। মানে পরিবেশের কি হলো সেটা দিয়ে আমাদের আসলে কিছু আসে যায় না। মানুষ আসলে পরিবেশের চাইতে শ্রেয়, মানুষের প্রায়োরিটি শুড বি প্রায়োরিটাইজ। মাছ যদি একটু কম আসে সেটা পরে দেখা যাবে। এই মুহূর্তে আমার নিজের ভ্যালু তৈরি করা দরকার, বা একটা ইউটিলিটারিয়ান ভ্যালুতে চিন্তা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি যে এখানে যে সবার ডিপ কোর ভ্যালু এক? জি স্যার। আচ্ছা, সো সাধারণত দেখা যায় যে ইটস ইজিয়ার ফর ইউ টু সাইন আপ ফর আ কোয়ালিশন, কারণ হইতেছে আপনার বিলিফ সিস্টেম এক, আপনার ট্রাস্ট বেশি, এবং দেখা যায় যে সাধারণত তারা কষ্ট মানে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে চায়, মানে যে পরিমাণ খরচ হবে সেটাও নিজেদের মধ্যে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে চায়। সেকেন্ড হচ্ছে পারসিভড বেনিফিট। আসল বেনিফিট কি হয় আমরা জানি না, কিন্তু পারসিভড বেনিফিট হচ্ছে সবাই মনে করে যে একা থেকে চেষ্টা করার চাইতে ইটস ইজিয়ার আমরা যদি একত্রে চেষ্টা করি, কারণ ডেভিল শিফটের জন্য। সো এই ডিসকাশনটা আমি কয়েকবার করে ফেলছি, আবার করলে বিরক্তিকর লাগবে। থার্ড হইতেছে দ্য লেভেল অফ কোঅর্ডিনেশন উইদিন আ কোয়ালিশন ভ্যারিজ। যে কোনো কোয়ালিশন ইজ আ ভেরি স্ট্রং কোঅর্ডিনেশন। যেমন বাংলাদেশে তো এই মুহূর্তে বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থা আছে। একমুখী শিক্ষা ব্যবস্থা আনতে হইলে দ্যাট উড বি আ চেঞ্জ ফ্রম দ্য স্টেটাস কো, তার মানে নতুন কিছু প্রস্তাব দিতে হবে। তো এই প্রস্তাবটা আমরা ধরে নিই যে লেফটিস্ট পলিটিক্যাল পার্টি, এনজিও এরা মিলে দিচ্ছে। এরা মিলে যখন দিবে, এদের তখন একত্রে একটা পরিকল্পনা তৈরি করতে হবে, বা একত্রে একটা কৌশলপত্র তৈরি করতে হবে, এবং তৈরি করে সেটা প্রস্তাব করতে হবে সরকারের কাছে, প্রশাসনের কাছে। দ্যাট ইজ ডিফিকাল্ট, মানে তখন একটা স্ট্রং কোঅর্ডিনেশন দরকার হয় কোয়ালিশনের মধ্যে। আর কখনো কখনো যেটা হইতে পারে যে ধরেন যে এত স্ট্রং কোঅর্ডিনেশনের দরকার নেই, কারণ কেউ হয়তো একটা প্রস্তাব নিয়ে আসছে, আমার কাজ হইতেছে ওটার বিরোধিতা করা। তো অল আই নিড টু ডু ইজ যে এটার বিরোধিতা ঠিক মতো করে যাওয়া, এবং আমার যে বাকি অ্যালাই যারা আছে তাদেরকে মনিটর করা যে তারাও কাজকর্ম ঠিক মতো করতেছে কিনা, এবং সেই অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজি সাজানো। সো দ্যাট ডাজন্ট নিড আ ভেরি স্ট্রং কোঅর্ডিনেশন। সো অফকোর্স উইক কোঅর্ডিনেশন has lower costs than strong coordination and reducing that threat of free riding. যে লোক ফ্রি রাইডিং করবে ও ভাববে যে ফ্রি রাইডিং করার চাইতে লেটস জাস্ট গেট উইকলি অ্যাসোসিয়েটেড উইথ দি কোয়ালিশন, কারণ এখানে এমনিতেই উইক কোঅর্ডিনেশন হইতেছে। অ্যান্ড weak coordination will be an important strategy for coalitions in which organizational membership faces legal impediments that limit formalized alliances. এর মানে কি, কোন দেশের আইন অনুযায়ী দুইটা সংগঠন নিজেদের মধ্যে কোনো ফর্মাল অ্যালায়েন্স বানাইতে পারবে না, এরকম হইতে পারে।
এই যে কোয়ালিশন গুলা, এগুলো কখনো কখনো ফর্মালাইজড অ্যালায়েন্সও হইতে পারে। এখন ধরেন যে পুলিশদের সংগঠন হয়তো এই ধরনের একটা অ্যালায়েন্সের অংশ হইতে পারবে না, বা ডাক্তারদের সংগঠন এরকম একটা বাকি কারোর সাথে একটা ফর্মাল অ্যালায়েন্সের অংশ হইতে পারবে না, বা ফর্মালি এক্সপ্লিসিটলি বলতে পারবে না, এরকম আইন থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হয়তো এরকম আছেও। তো সেই কারণে দেখা যায় যে এরা একটা স্ট্রং কোঅর্ডিনেশনে না গিয়ে একটা উইক কোঅর্ডিনেশনের মাধ্যমে একে অপরের কাজগুলোকে মনিটর করে এবং কোয়ালিশন মেনটেন করে। এখন প্রশ্ন হইতেছে বিলিফ বা পলিসি চেঞ্জ তাহলে কিভাবে হইতে পারে? বিলিফ বা পলিসি চেঞ্জের জন্য কি ঘটতে হবে? দুর্বল কোয়ালিশন যেটা আছে বা তুলনামূলকভাবে কম শক্তির কোয়ালিশন যেটা আছে তার শক্তি বাড়তে হবে, রাইট? বা যারা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী কোয়ালিশন, তাদের ভেতরে হয় ভাঙন আসতে হবে, বা তাদের আচরণে পরিবর্তন আসতে হবে, বা কোনো একটা বিশেষ প্রেক্ষিতে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আসতে হবে, নেগোসিয়েশনে পরিবর্তন আসতে হবে। এটা কিভাবে করতে পারে? একটা হইতে পারে যে পলিসি ওরিয়েন্টেড লার্নিং, হয়তো কোনো একটা পলিসি একবার তারা ইমপ্লিমেন্ট করছে, ইমপ্লিমেন্ট করে তারা কিছু একটা শিখছে, বা অন্য কোনো একটা সাবসিস্টেমে কোনো একটা সিদ্ধান্ত হয়েছে, সেটার কোনো একটা প্রভাব তাদের উপরে এসে পড়ছে এবং যেটা তাদের বিলিফে চেঞ্জ আসছে। এখানে কি বলছে একটু পড়ে যাই। দ্য ক্যাপাসিটি অফ পলিসি ওরিয়েন্টেড লার্নিং টু ব্রিং আউট বিলিফ অ্যান্ড পলিসি চেঞ্জ হ্যাজ বিন হাইপোথেসাইজড টু ভ্যারি। এটা ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ দ্য এসিএফস বিলিফ সিস্টেম, যে এই এসিএফটা কোন বিলিফ সিস্টেমে কাজ করতেছে। যদি ডিপ কোর বিলিফ হয় বা পলিসি কোর বিলিফ হয়, এগুলো মোর নরমেটিভ এবং এগুলা সাধারণত নতুন ইনফরমেশনে চেঞ্জ হয় না। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি পলিসি ইমপ্লিমেন্ট করতে চান, আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে পলিসি ইমপ্লিমেন্ট করতে দিবে না একটা গ্রুপ, একটা কোয়ালিশন। সেই কোয়ালিশনের মধ্যে কারা আছে? একদল আছে যারা হচ্ছে বিজনেসম্যান, যারা বড় ব্যবসায়ী, যাদের বড় বড় ফ্যাক্টরি আছে, তারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে পলিসি ইমপ্লিমেন্ট করতে দিতে চায় না। আরেকটা দল আছে লেটসে যারা হচ্ছে মনে করে ক্লাইমেট চেঞ্জ ইজ আ হোক্স, তারা অ্যান্টি এনভায়রনমেন্টালিস্ট একটা অ্যাক্টিভিস্ট গ্রুপ। আমার লাস্টের কথাটা বোঝা গেছে? মানে ধরে নেন যে অ্যান্টি পরিবেশবাদী একটা বিজনেস গ্রুপ, অ্যান্টি পরিবেশবাদী একটা অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে। জি স্যার। তো ধরেন এরা একটা কোয়ালিশন বানাইছে, এই কোয়ালিশনের ডিপ কোর বিলিফ হইতেছে যে ক্লাইমেট চেঞ্জ বলে আসলে কিছু নাই, এগুলো ভুগিচুগি, যে পৃথিবী তো টেম্পারেচার বাড়ে আবার টেম্পারেচার কমে, এরকমই সবসময় হয়, বন্যা হবে, খরা হবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে, ক্লাইমেট চেঞ্জ বলে আসলে কিছু নাই। তো আপনি যদি হঠাৎ করে তাকে বলেন যে নাসা এই যে পৃথিবীর হিট ম্যাপের ছবি দিছে গত 20 বছরের, বা আইপিসিসি কি জানি, আপনারা না এতগুলো এনভায়রনমেন্টাল কোর্স করছেন, ওই অর্গানাইজেশনটার নাম কি? ইন্টারপ্ল্যানেটারি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর Intergovernmental Panel on Climate Change. মাশাআল্লাহ, আপনাদের তো এনভায়রনমেন্ট সংক্রান্ত বিদ্যা। সো ওই যে এখন ধরেন ওই অর্গানাইজেশনটা যদি একটা নতুন রিসার্চের রিপোর্ট বাইরও করে, দ্যাট ইজ নট গোয়িং টু চেঞ্জ দি ডিপ কোর ভ্যালু অফ ডোনাল্ড ট্রাম্প, যে বিশ্বাস করে যে ক্লাইমেট চেঞ্জ একটা হোক্স, ও কোপেনহেগেনের যে চুক্তি ছিল সেখান থেকে বাইর হয়ে আসছে। বাট অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি বিলিফস, যেগুলো ডিপ কোর বিলিফ না বা যেগুলো পলিসি কোর বিলিফ না, these are hypothesized to be more susceptible to policy oriented learning because the relatively narrow scope require less evidence and belief change among fewer individuals. আমি জানি না, এমন হইতে পারে মানে এই যে যারা ক্লাইমেট চেঞ্জকে একটা হোক্স মনে করে, কিন্তু তাদের সেকেন্ডারি বিলিফকে হয়তো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে ঠিক আছে, তোমরা যে গাড়ি বানাইতেছো সেই গাড়িগুলোর চাইতে টেসলা যে গাড়ি বানাইতেছে, যেটা ইলেকট্রিক গাড়ি, মানে জ্বালানি তেল বা এগুলো ব্যবহার করে না, এই গাড়ি নিয়ে যদি তোমরা ব্যবসা করো তাইলে লাভ করা বেশি সহজ হয়। কারণ এই গাড়ি যদি বছরে 1000টা তেল বা ন্যাচারাল গ্যাস ব্যবহার করা গাড়ি যদি বানাও, তাতে যে লাভ করতে পারবা, কিন্তু ইভেন্চুয়ালি যদি বছরে 1000 ওই ইলেকট্রিক গাড়ি বানাও, তার চাইতে বেশি লাভ করতে পারবা। এই ধরনের কিছু একটা দিলে তাদের সেকেন্ডারি বিলিফ চেঞ্জ হইতে পারে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হাসনা কি বুঝলেন, এটা একটু আপনার বন্ধুদেরকে বলেন।
স্যার অনেক সময় কোর বিলিফ সেম থাকলেও সেকেন্ডারি বিলিফটা হচ্ছে সেম থাকে না সো উদাহরণটা ক্লাইমেট যেটা চেঞ্জের দিলাম, ক্ষেত্রেও। হ্যাঁ উদাহরণটা যেটা দিলাম সেটা কেমনে কাজ করে? স্যার ক্লাইমেট চেঞ্জের জন্য উম, ঠিক আছে, আপনি লাইনে আছেন। ধরেন যে এমন হইতে পারে যে আপনি মানুষজনকে বলতেছেন যে মানে আপনি আপনি বললেন যে আইপিসিসির হয়তো একটা নতুন ইনফরমেশন আসছে যে পৃথিবীর তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণে বাড়ছে গত বছরে। প্রত্যেক বছর 2 ডিগ্রি, প্রত্যেক বছর 2.5 ডিগ্রি হারে বাড়ে, 2.7 ডিগ্রি হারে বাড়ে, গত বছর 3 ডিগ্রি হারে বাড়ছে। তাতে ওদের কিছু আসবে যাবে না, কারণ ওদের ডিপ কোর বিলিফ আসলে চেঞ্জ হয় না, ওরা মনে করবে যে এটা কিছু না। এখন আপনি বললেন যে দেখো পৃথিবীর তাপমাত্রা তো বাড়তেছে, হ্যাঁ তো এখন পৃথিবীর তাপমাত্রা তো বাড়তেছে, চলো আমরা ফসিল ফুয়েল ব্যবহার করা বন্ধ করি বা আমরা মোর পরিবেশ বান্ধব গাড়ি, পরিবেশ বান্ধব ফ্যাক্টরি এগুলো বানাই। ওর কিছু আসবে যাবে না, কিন্তু ওর সেকেন্ডারি বিলিফ আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এসে ওকে বলেন যে দেখো পরিবেশ বান্ধব গাড়ি নিয়ে তোমার এক্সিস্টিং গাড়ির চাইতে বেশি ব্যবসা করা সম্ভব, ও তখন ওর ওই জায়গায় ছাড় দিতে পারে। আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আরেকটা এক্সাম্পল এখানে বলছে, মানে হুইচ ইজ আ বেটার এক্সাম্পল আসলে, কিন্তু আমি যেহেতু পরিবেশ নিয়ে অলরেডি এক্সাম্পল দিতেছিলাম এই কারণে এটা বললাম। এটার সাথেও পরিবেশের সম্পর্ক আছে একদিক থেকে। It is easier to change people's perceptions of the causes of air pollution in Los Angeles than in the United States as a whole. Whereas external perturbations can lead to rapid changes in subsystem structure and individual policy core beliefs. Policy-oriented learning may take 10 years or more and have a যে ধরেন যে এলাকায় অলরেডি এনভায়রনমেন্টালিজম আছে বা পরিবেশ নিয়ে কাজ হয়, সেখানে এটা চেঞ্জ করা সম্ভব। বাট দিস ইজ নট দ্য এক্সাম্পল। আমি মনে করছিলাম এটা ওই এক্সাম্পল। আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনাদের মধ্যে অনেকেই বলছিলেন না যে আপনারা মনে করেন যে গভর্নমেন্টের মার্কেটে রেগুলেট করা উচিত না। আমি যখন সার্ভেটা করছি 30-40% অ্যান্সার দিচ্ছেন। কারা দিচ্ছেন? যে কোনো একজন বলেন যে তারা মনে করেন যে গভর্নমেন্টের মার্কেটে রেগুলেট করা উচিত না। বলেন। কেউ নেই? যারা দিচ্ছে তারা মনে হয় নাই। এটা তো হওয়া উচিত না, কারণ এখানে 28 জন আছে, তো তাইলে তারা কি নাই? পুরো এই ডিসকাশনে নেই? কে আপনি? কে কই চমক? বলেন। তো কে দিছে বলেন? ওখানে দেই নাই, কিন্তু স্যার গভর্নমেন্টের কিছু পরিষেবা থাকা উচিত, একেবারেই থাকবে না তা হওয়া উচিত না। দা ইন্টারভেনশন থাকা উচিত স্যার। দাঁড়ান দেখি। সো ধরেন যে যারা কনজারভেটিভ সরকার আর কি, তারা সাধারণত কি করে যে তারা দে হ্যাভ আ ভেরি স্ট্রং প্রেফারেন্স ফর মার্কেট সলিউশনস, যে সরকারের ইন্টারভেন করা লাগবে না বা মার্কেটের সলিউশন প্রোভাইড করবে। কিন্তু ধরেন একই সাথে তারা রেকগনাইজ করলো যে তাদের মধ্যে একটা দল রেকগনাইজ করলো যে প্রচুর পরিমাণে ওয়াটার পলিউশন হইতেছে এবং এই ওয়াটার পলিউশনের কারণে অনেক মানুষ মারা যাইতেছে, অনেক পরিমাণে লোকের লেটসে চর্মরোগ হইতেছে, গ্যাংগ্রিন হইতেছে, আর্সেনিক হইতেছে, ক্ষতি হইতেছে, স্বাস্থ্য খাতে খরচ বাড়তেছে, চাপ বাড়তেছে। তো সেই ক্ষেত্রে তারা কি রেকগনাইজ করবে? ধরেন আপনি একটা কনজারভেটিভ গভর্নমেন্ট, আপনি আসলে জনগণের ভালো চান, দিন শেষে আপনি ব্যবসার স্বার্থ বা এগুলা কিছু আপনার আসল কথা না। আপনি আসলে চান ভোট পেয়ে জনগণ ক্ষমতায় আসতে এবং একই সাথে মার্কেটকে ফ্যাসিলিটেট করতে চান, যাতে হচ্ছে মার্কেট থেকেই আসলে জনগণের কল্যাণ আসে। কিন্তু আপনি দেখলেন সামহাউ কোনো একটা নদীর পাশে একটা ফ্যাক্টরি আছে এবং ওই নদীতে পলিউশন অনেক বেশি, সো ওই এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে, তারা অনেক বেশি করে মারা যাইতেছে।
ওই এলাকার মানুষ আপনাকে আর ভোট দিবে না পরবর্তীতে, আপনি যদি একটা সলিউশন না করতে পারেন, তখন আপনি কি করবেন? জি স্যার, স্যার তখন তখন অবশ্যই আমি এটা স্যার দরকার। মার্কেটিং তখন ক্যাম্পেইন তো করব ইন্টারভেনশন এবং দরকার স্যার। মানে এখানে কি হইতেছে, কম এখানে আসলে এক ধরনের নেগেটিভ এক্সটার্নালিটি কাজ করতেছে। নেগেটিভ এক্সটার্নালিটি বলতে ওই যে ফ্যাক্টরিটা আছে, সেই ফ্যাক্টরিটা থেকে হয়তো ওয়েস্ট এসে পড়তেছে আপনার নদীতে। So জি আপনি স্যার, যদি মার্কেটের জি হাতে স্যার। পুরোপুরি ছেড়ে দেন, তাইলে কিন্তু আপনার আর ও তো রেগুলেশন করবে না, কারণ মার্কেটের তো আসলে এত পাবলিক ওয়েলফেয়ার দিয়ে কিছু আসে যায় না। ওর প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। ওর যদি নদীতে ফেলাটা যদি ওর জি জন্য স্যার। সস্তা হয়, তো আসলে আর হুম। ইয়ে করবে না, আহ, ও তখন আর রেগুলেট করবে, মানে এই নদীতে ওয়েস্ট ফেলানো বন্ধ করবে না। তো তখন সরকার যদিও কনজারভেটিভ, বা সরকার যদিও মনে করে না যে রেগুলেট করা উচিত, ও দেখা যাবে তখন পার্টিকুলারলি রেগুলেট করবে আর কি, বা তখন হয়তো ইন্টারভেন করবে আর কি। সো আপনার বিলিফ সিস্টেম ওইটা থাকলেও আপনার সেকেন্ডারি বিলিফ হয়তো কখনো কখনো চেঞ্জ হইতে পারে আর কি, বা আপনার পলিসিতে কখনো কখনো এই ধরনের চেঞ্জ গুলো আসতে পারে আর কি। মানে আপনার ডিপ কোর বিলিফ যা থাকবে সেটা যে সবসময় পলিসি কোর বিলিফে কনভার্টেড হবেই এটা জরুরি না। মানে পার্টিকুলার আলাদা আলাদা ক্ষেত্রে এটা চেঞ্জ হইতে পারে। তো ওইটা কেমনে চেঞ্জ হতে পারে, ওইটারই উদাহরণ হিসেবে আসছিল। একটা হইতে পারে পলিসি ওরিয়েন্টেড লার্নিং। আপনি পলিসি আগের কোনো পলিসির ইমপ্লিমেন্টেশন থেকে শিখছেন, বা নতুন কোনো ইনফরমেশন আসছে সেটা আপনার সেকেন্ডারি বিলিফকে চেঞ্জ করছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। দুই হচ্ছে এক্সটার্নাল পার্টারবেশন। পার্টারবেশন মানে এক্সটার্নালি যদি কোনো ডিস্টারবেন্স অকার করে। কি ধরনের ডিস্টারবেন্স? ওই যে আমরা যে ডাইনামিক ফ্যাক্টরগুলোর কথা বলছিলাম সেগুলা। যেমন এটা হইতে পারে যে আপনার সোশিও ইকোনমিক কন্ডিশনে কোনো একটা চেঞ্জ আসছে, সরকারের চেঞ্জ হয়েছে, অন্য কোনো একটা সাবসিস্টেম সেখান থেকে কিছু একটা হয়েছে। ধরেন আপনি হয়তো ল্যান্ডফোনের একটা সাবসিস্টেম আছে, বা টেলি ডাক যোগাযোগ ব্যবস্থার পলিসির একটা সাবসিস্টেম আছে, কিন্তু তথ্য প্রযুক্তির সাবসিস্টেমে কোনো একটা আউটপুটের কারণে আপনার সাবসিস্টেমে একটা চেঞ্জ আনতে হইলো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন স্যার? ধরেন যে এখন 2005 সাল, আপনার নাম রাতুল, আপনি ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত যে আমাদের সাবসিস্টেম, বা আমাদের যে পোস্ট, ওইটার নাম কি, ডিপার্টমেন্ট অফ পোস্টাল সার্ভিসেস, তার যে সাবসিস্টেম, আপনি সেখানে বললেন যে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা মোবাইল ব্যাংকিং সেবা দিই। আমাদের যে মানি অর্ডার টানি অর্ডার করা যায়, মানি অর্ডার কি ওভাবে করে না? ডাক 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 বিভাগের মাধ্যমেই তো করে নাকি? জি স্যার, জি স্যার। তো বাকিরাও একটু কনফার্ম করেন, মানি অর্ডার কি ডাক বিভাগের মাধ্যমে করে বা করতো? জি স্যার, ডাক বিভাগই করে স্যার। ওকে, তো ধরেন আপনি 2005 সালে বলতেছেন যে চলো আমরা একটা কাজ করি, আমরা ডাক বিভাগ থেকে এই মানি অর্ডারটাকে ডিজিটালাইজ করি, যে আমরা এটাকে মোবাইলের মাধ্যমে করি, যে মোবাইল থেকে মোবাইলে টাকা পাঠানো যাবে, এবং এটা ডাক বিভাগ করবে। তো তখন সবাই আপনাকে বললো ধুর, এটা আমাদের করা লাগবে না, আমরা ডাক বিভাগ আমাদের অন্য কাজ করব, কুরিয়ার সার্ভিসের কাজ করব, চিঠি দিব, এগুলো করব। বা ধরেন যে তখন আপনার একটা কোয়ালিশন ছিল, কিন্তু আপনার কোয়ালিশনটা দুর্বল কোয়ালিশন ছিল। এবার মনে করেন যে সমাজে চেঞ্জ আসছে, ধরেন সমাজে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে গেছে, এখন কি আপনার কোয়ালিশনের জোর বাড়বে কি কমবে? স্যার বাড়বে স্যার। 2020 সালে এসে। বা অলসো ধরেন, এখন তো হ্যাঁ বলেন। বাড়বে স্যার, এখন তো বাড়বে স্যার। অলসো ধরেন ব্যাংকিং খাতের যে সাবসিস্টেম আছে, সেইখানে একদল মানুষ ছিল যারা অ্যাডভোকেট করতেছিল যে মোবাইল ব্যাংকিং কে উৎসাহিত করার জন্য আমরা একটা পলিসি দিই, যে ব্যাংক যে কেবলমাত্র ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে বা টাকা পাঠাইতে হবে সেটা জরুরি না, মোবাইলের মাধ্যমেও ব্যাংকিং করা যেতে পারে, আমরা এরকম একটা পলিসি দেই। এটা হয়তো ব্যাংকিং খাতে এই ধরনের একটা কথা আসতেছিল, এবং আপনি সেখান থেকে কি করলেন? একটু আমাকে সময় দেন, একজন মেসেজ পাঠাইছে, আমি একটু রিপ্লাই দিই। সো আমি কইছিলাম, ধরেন যে মোবাইল ব্যাংকিং নিয়ে ধরেন যে আপনি একটা পলিসি দিলেন যে হ্যাঁ মোবাইল ব্যাংকিং করা যাবে, বা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত বা ব্যাংকিং খাতের যে সাবসিস্টেম আছে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসলো যে মোবাইল ব্যাংকিং বান্ধব একটা পলিসি হয়েছে। তো সেইটা কি আমার এই যে ডাক বিভাগের ভেতরে আমি যে অনেকদিন ধরে মানি অর্ডারকে ডিজিটালাইজ করার চেষ্টা করতেছিলাম,
আমাকে কি সুবিধা দিবে নাকি অসুবিধা দিবে? সুবিধা দিবে। আমি এন্ড তারপর দেখা গেল যে আপনি ইভেন্চুয়ালি নগদ বানায় ফেলাইলেন। আপনি হয়তো 2005 সাল থেকে আইডিয়াটা নিয়ে আসতেছিলেন, কিন্তু আপনি ফাইনালি নগদ বানায় ফেললেন। আপনারা কি বুঝতে পারছেন যে আমি উদাহরণটা কোন জিনিসটাকে মাথায় রেখে দিচ্ছি? বুঝতে পারছি স্যার। ওকে, সো এইটাই বলছি যে আরেকটা সাবসিস্টেমের আউটপুট থেকে আপনার সাবসিস্টেমের উপরে এসে প্রভাব পড়তে পারে, যেটার ফলে হয়তো এজেন্ডা শিফট হইতে পারে, পাবলিক অ্যাটেনশন শিফট হইতে পারে, বা কি ডিসিশন মেকিং যারা আছে তাদের অ্যাটেনশন চেঞ্জ হইতে পারে আর কি। The most important effect of external shock is the redistribution of resources or opening and closing venues within a policy subsystem. হয়তো সরকার চেঞ্জ হয়েছে, কোন একটা ডিপার্টমেন্ট নতুন করে খুলছে, কোন একটা ডিপার্টমেন্ট বন্ধ করে দিচ্ছে, কোন একটা ডিপার্টমেন্টের হয়তো বাজেট কাট করছে। তো এই ধরনের নানা ধরনের চেঞ্জ আসতে পারে ব্যুরোক্রেসির মধ্যে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, যার মাধ্যমে ওই বিলিফের চেঞ্জ আসতে পারে অথবা পলিসির চেঞ্জ আসতে পারে। So external shocks might also change components of the policy core beliefs as well of a dominant advocacy coalition. For example, during an economic recession, a pro-regulatory coalition may consider any adverse economic effects on target populations from stringent controls. হয়তো বেশি কন্ট্রোল করলে, মানে যারা প্রো রেগুলেশন, বেশি রেগুলেশন দিতে চায় সরকারের, তারা হয়তো রিয়ালাইজ করতে পারে যে বেশি টার্গেট গ্রুপের উপরে বেশি রেগুলেশন আনতে গেলে একটা ইকোনমিক রিসেশনের সময় দ্যাট মাইট ব্যাকফায়ার। সো তখন হয়তো তারা তাদের পলিসি কোর ভ্যালু থেকে পিছিয়ে আসতে পারে। আবার উল্টাটাও হইতে পারে যে যেমন যারা মার্কেটের হাতে সবকিছু ছেড়ে দিতে চায় এবং সোশ্যাল সেফটিতে বেশি টাকা খরচ করতে চায় না, তারা হয়তো একটা আনএমপ্লয়মেন্টের সময় হয়তো বলতে পারে যে বেশি করে সোশ্যাল সেফটি দাও, যাতে হইতেছে সোশ্যাল সেফটি দিলে মানুষের হাতে টাকা যাবে এবং সেই টাকা দিয়ে সে একটা সাবান কিনতে যাবে, শ্যাম্পু কিনতে যাবে, তাতে করে ডিমান্ডটা বজায় থাকবে, আমার ফ্যাক্টরিটা চালু থাকবে। সো ইভেন ইফ ইউর পলিসি কোর বিলিভ ইজ সামথিং এলস, এই উদাহরণ আগেও দিছি, আপনার ইকোনমিক রিসেশনের সময়, আনএমপ্লয়মেন্ট বাইরে যাওয়ার সময় এগুলোর চেঞ্জ হইতে পারে। সো দ্য কজাল লিঙ্কস বিটুইন এক্সটার্নাল শক এন্ড পলিসি চেঞ্জ ইজ অ্যান, এই অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক নিয়ে এখনো কাজ হইতেছে। চাইলে আমিও কাজ করতে পারি, আপনিও কাজ করতে পারেন, এটাকে ব্যবহার করে বিভিন্ন পলিসির চেঞ্জ কিভাবে হচ্ছে সেগুলোকে ব্যাখ্যা করতে পারেন, and it will eventually contribute to the overall global domain of advocacy coalition literature. So that was it. Thank you. আজকে অনেক লম্বা সময় থাকলেন, 4:30 থেকে 9টা পর্যন্ত, ইভেন উইথ আ ব্রেক। আপনারা অনেক কোঅপারেট করছেন, এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। স্যার কয়টা অ্যাটেন্ডেন্স পাবো স্যার এটার জন্য? কয় ঘন্টা ক্লাস নিছি? 4:30 থেকে 4টা অ্যাটেন্ডেন্স। 4:30 থেকে 9টা স্যার। 4:30 থেকে 9টা তো 4.5, মানে 4.5 ঘন্টা, তাহলে 3টা ক্লাস। আচ্ছা ঠিক আছে, 2টা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। মানে গতকালকে তো একটা অ্যাটেন্ডেন্স দিছি আমি, মানে গতকালকে ক্লাস হওয়ার জন্য। সো গতকালকে ক্লাসই তো আজকে নিছি। সো আপনি আজকের অ্যাটেন্ডেন্স পাবেন, আমি কালকে আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আমাকে মনে করাই দিন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, একটু বইলা দিয়ে যান যে বুঝছেন কিনা জিনিসটা, বা কোনো প্রশ্ন আছে কিনা। কিন্তু স্যার ওভারঅল একটা মানে সবকিছু একটা ওভারঅল ভিউ আসছে স্যার, এবং কনসেপ্টটা মাথায় আসছে স্যার। স্যার স্লাইডটা তো দিয়ে দিবেন না? আপনাদের জন্য বই দেওয়া আছে, আর স্লাইড তো এতক্ষণ ছিলই। সো আপনি চাইলে স্লাইড, এই স্লাইড দাও, মানে স্লাইড দিয়ে দিন স্যার। স্যার এটা একটু দিয়ে দিন স্যার প্লিজ, এটা এমনিতেই বুঝতে কষ্ট হচ্ছে। এটার ভিডিও হচ্ছে আমি ইয়েতে দিয়ে দিব, যেটা আপনাদের কেউ কেউ বলছিলেন যে অনেকে মনে হয় আপনারা একটু ভিডিও ক্যামেরাটা অন করেন তো, দেখি তো কতজন আছেন। আপনাদেরকে এই পুরো সেমিস্টারে আমি দেখি নেই আসলে। দিস মাইট বি মাই লাস্ট লেকচার, কারণ পরের যে ক্লাসটা হবে মানে সেখানে আসলে আমি লেকচার দিব না, সেখানে আমি একটা কাজ দিব। সো একটু দেখি সবার কি অবস্থা। ফরহাদ, এটা কি আদ্রিত, রাতুল, নাদিম কই? ওয়ালাইকুম আসসালাম। আর নাই, আর বাকি কেউ নাই? আসনা, ফারুক, মানসী, অভিক। আরে নাদিম, কি অবস্থা? নাদিমের ভিডিওটা তো ভালো হয়েছে, স্টাডি ট্যুরে যেটা বানাইছেন, আমি তো দেখলাম সেদিন। কবে যাব? স্যার জামি স্যার। রাতটারও খুব ভালো হয়েছে। সাকিব, হ্যাঁ ভালো হয়েছে। আর বাকিদেরকে মনে হয় দেখার সুযোগ নেই আর কি। আশরাফুল, আশরাফুল ব্যাপার না। আশরাফুল, আমিও আপনার পথের পথিক আর কি। আমিও মানে ওই মার্চ মাস থেকে আর মানে সেলুনের পথে পাওয়ারই নেই।
সুরভি, মুনেম চুল কি নিজে কাটছেন? স্যার আমার বোন কেটে দিছে স্যার। মাশাআল্লাহ। রোদসী জাগে আশরাফুল আমি আশরাফুল স্যার এসে- আপনাকে স্যার থ্যাঙ্কস দিছিলাম স্যার, মিউট করা তো স্যার আপনি শুনেন নাই স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। ভালো হইছে। আসসালামু আলাইকুম। তো অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক আই আন্ডারস্ট্যান্ড, মানে এটা এক ক্লাসে এতগুলা কনসেপ্ট, এটা প্রসেস করা একটু ডিফিকাল্ট। আপনাদের কাছে কি মনে হয় যে শুরুতে যে এক্সারসাইজটা করাইছিলাম যে কিভাবে আলাদা আলাদা ইন্টারেস্ট গ্রুপ থাকে, চমক কি অবস্থা, আলাদা আলাদা অ্যাক্টর থাকতে পারে এবং তারা একটা কোয়ালিশন কিভাবে ফর্ম করতে পারে, আপনারা নিজেরাই তৈরি করছেন, ওইটা কি হেল্প করছে নাকি ওইটা আননেসেসারিলি আরো কমপ্লিকেটেড বানাইছে পুরো ডিসকাশনটাকে? একটু ফিডব্যাক দেন। পূর্ণ হচ্ছে খুব বুদ্ধিমান, ও হচ্ছে ক্লাসে ঢুকে অডিওটা কানেক্ট করে না, তাতে করে যেটা হয় যে ওর আমাকে শোনা লাগে না, আর ওর মাইকও তো থাকে না, ওর অডিও থাকেই না, ও হচ্ছে ক্যামেরাটা অফ করে দিয়ে তারপর মনে করেন যে যেখানে যাও সেখানে যায় আর কি, ওর নামটা থাকে। আমার স্যার অডিও অফ হয়ে যায় স্যার, আমার ইন্টারনেট খুব মানে বরাবর ফল করতে থাকে স্যার, এই জন্য অফ হয়ে যায়। ইন্টারনেট ফল করলে অডিও গায়েব হয়ে যাবে কেন, এটা আমি আসলে বুঝলাম না। মানে স্যার ইন্টারনেট ডাউন হয়ে যায়, তারপর স্যার আমাকে ওই ডুও থেকে বের সরি জুম থেকে বের হয়ে আবার ঢুকতে হয় স্যার, তারপর ওই সময় তখন ডাউন হয়ে থাকে স্যার, মানে অনেক ঝামেলা হয় স্যার আমার। ঠিক আছে, বুঝলাম। হিমু সাকিব খবর পাইছে যে এরকম কিছু একটা হইতেছে, তারপর ও ফেরত আসছে। আপনারা আমাকে একটু ফিডব্যাক দেন যে শুরুতে যে ভিজুয়ালাইজেশনটা দেওয়ার চেষ্টা করছি, did it make it more difficult to follow or did it help create a context যে কোথায় আলোচনাটা করতেছি? স্যার ওইটা না থাকলে আসলে কোয়ালিশনের ব্যাপারটাই আমরা ধরতে পারতাম না, যে কিসের সাথে কি কোয়ালিশন না কি, এই জিনিসটা ধরা যেত না। ওকে, আর বাকিরা মানে বাকিরা কি ফলো করছেন ডিসকাশনটা? জি স্যার। জি স্যার, ওটা অ্যাকচুয়ালি স্যার হেল্প করছে। আসসালামু আলাইকুম স্যার। তো মানে দেশি কনটেক্সটের এক্সাম্পল গুলো এভরি ক্লাসে অ্যাকচুয়ালি হেল্প করতেছে, কারণ ইউএস এর অনেক কনটেক্সটই আমরা ফ্যামিলিয়ার না, সো দেশের ক্ষেত্রে অ্যাপ্লাই হলে জিনিসটা আরো বুঝতে ইজি হয়। রাইট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, শিশির বলেন। স্যার কোন কোয়ালিশনটা স্যার লাস্টলি স্যার মানে উইনার হবে বা কে লুজ হবে স্যার, লুজার হবে স্যার, এই জিনিসটা স্যার বুঝবো কি করে স্যার? এইটা তো নেগোসিয়েশনের উপরে ভিত্তি করে হবে, যদি কিছু বলতেন। মানে এইটা নেগোসিয়েশনের উপরে ভিত্তি করে হবে, মানে কে নেগোশিয়েট করতে পারতেছে ভালো, মানে দুইটা কোয়ালিশনের মধ্যে, এবং সরকারের উপরে কারা বেশি প্রভাব বিস্তার করতে পারতেছে, সরকারের ধরনের উপর নির্ভর করবে। তো এই আলোচনাটা আসলে কোন কোয়ালিশন জিতবে কোন কোয়ালিশন হারবে সেই সূত্রটা বর্ণনা করে না, এই আলোচনাটা আসলে বর্ণনা করে যে কোয়ালিশনগুলো কিভাবে ফর্ম হয় এবং তাদের মধ্যে কাজগুলা কিভাবে বন্টিত হয় এবং কেন কোয়ালিশনগুলো একসাথে কাজ করে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। যখন মাল্টিপল অ্যাক্টরস থাকে তখন তারা আসলে কিভাবে কাজ করে ওইটার একটা ব্যাখ্যা, নট নেসেসারিলি এই সূত্রগুলো ফলো করলে আসলে এই কোয়ালিশনটা জিতবে, ওইটা আসলে এখানে বলা নাই আর কি। সো দ্যাট ওয়াজ ইট। আমি দুইটা ফ্রেমওয়ার্ক এই পুরো কোর্সে আপনাদের সাথে ডিসকাস করছি। সো দিস ইজ প্র্যাকটিক্যালি মাই লাস্ট লেকচার, এবং আমি কালকে আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। নেক্সট আমরা আর একটা ক্লাস করতে চাই, সেখানে একটা কাজ করতে চাই, এইটা উইল বি লেটস সে কনসিডার্ড অ্যাজ ইওর ক্লাস টেস্ট হইতে পারে, টার্ম পেপার হইতে পারে। এটা আমি একটু জাহিদ ভাইয়ের সাথে কথা বলে নিই, যদি উনি মনে করে যে আমি টার্ম পেপার নিয়ে নিলে ভালো, সেটাও হইতে পারে। ক্লাস টেস্ট হলে ক্লাস টেস্ট, আমি জানি না, ক্লাস টেস্ট নাও মনে হয় ভালো, মানে আমি অত হেভি কিছু করতে পারবো না আর কি এই মুহূর্তে গ্রেডিং টেডিং। আমি বলতেছি কি হবে জিনিসটা, আইডিয়াটা হইতেছে যে আই উইল গিভ ইউ আ কনটেক্সট বা একটা পলিসি বা এরকম কিছু একটা দিব। আপনার কাজ যেটা হইতেছে, আপনি অলরেডি পলিসি মেকিং এর যে ফ্রেমওয়ার্ক গুলো শিখছেন, সেটা মাল্টিপল স্ট্রিমস ফ্রেমওয়ার্ক হইতে পারে, অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক হইতে পারে, যতটুকু আইডিয়া পাইছেন, আয়রন ট্রায়াঙ্গেল হইতে পারে, এই কনসেপ্টগুলোকে ব্যবহার করে ওইটাকে এক্সপ্লেইন করা। সো আমি আপনাকে একটা গল্প দিয়ে দিব, আপনার কাজ খুব বেশি কঠিন না, আপনার জাস্ট অ্যাকনোলেজ করা যে এরা হচ্ছে এই, ওরা হচ্ছে এই মুহূর্তে এই থিওরি অনুযায়ী আমরা দেখতে পারি এরা এইভাবে এই কাজটা করার জন্য এই ঘটনাটা ঘটছে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। সো বেসিক্যালি একটা গল্প দিয়ে দিব, গল্পটাকে নিজের ভাষায় বলতে হবে কিন্তু এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে ব্যবহার করে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে দিব, এই জিনিসটা আমি আপনাদেরকে কালকে আমি আপনাদেরকে কনটেক্সটটা মেইল করব। গ্রুপ কি আমি বানাই দিব নাকি আপনারা বানাইতে চান? স্যার আপনি বানাই দেন স্যার। আপনি করে দিলে ভালো হয় আপনি বানাই দেন স্যার, আপনি বানাই দেন। আচ্ছা, আমি কি 41 জনের মধ্যে গ্রুপটা বানাবো? জি স্যার। ঠিক আছে।
সো 41 জনের মধ্যে আমি গ্রুপ বানাবো, লেটস সে হয়তো আমাদের 8টা গ্রুপ হবে। সো আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট একটা ক্লাস বা 2টা ক্লাসে সেই ক্লাসগুলোয় আমরা যেটা করার চেষ্টা করব যে একটা ক্লাসে যদি শেষ না হয় 2টা ক্লাস দিব। আমরা দেখার চেষ্টা করব যে আপনারা গল্পগুলোকে কিভাবে ব্যাখ্যা করতেছেন। হয়তো আমি একটা বা 2টা বা 3টা কনটেক্সট আপনাদেরকে দিতে পারি আলাদা আলাদা, জাস্ট দেখতে চাই যে এই ফ্রেমওয়ার্কগুলোকে ইউজ করতে পারেন কিনা। এখন আমি যেহেতু জাস্ট জুলাই মাসটা ক্লাস নিব বলছিলাম, এই কারণে আমি একটু তড়িঘড়ি করছি, সেটার কারণে আমি একটু ক্ষমা প্রার্থী। কিন্তু আমি মূলত যেটা করার চেষ্টা করছি, এই কোর্সটা আমি কেন পড়াচ্ছি বা এই কোর্সটার আসলে কাজটা কি বা মজাটা কি সেটা আসলে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। এই কারণে হয়তো কিছু জায়গায় সময় কম দিয়ে একটু দ্রুত হচ্ছে এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গুলো আসছে। এগুলো হয়তো আপনাদের পরে আবার পড়া লাগতে পারে, আরো ডিটেইলে পড়া লাগতে পারে, যে জায়গাগুলো আমি গ্লস ওভার করে গেছি। আপনারা বলতেছিলেন যে একটা ওভারভিউ পাইছিলাম, কিন্তু এগুলো আসলে সময় লাগবে। আপনারা কি মন খারাপ করছেন যে এগুলো একটু আগে তাড়াহুড়া করে নিয়ে আসার কারণে? না স্যার, মানে ডু ইউ হ্যাভ অ্যান আইডিয়া নাও যে এই কোর্সটার আসলে কাজটা কি বা এটা দিয়ে আমরা আসলে কি করি এই কোর্সের বিদ্যা বুদ্ধি দিয়ে? মানে আমি কি বুঝাইতে পারছি যে এই এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা এই পলিসি প্রসেসটা আমরা কেন পড়তেছি বা কেন শিখতেছি? ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, একটা রাফ আইডিয়া পাওয়া গেছে। হ্যাঁ, তো ওই আইডিয়াটা যাতে আমি দিয়ে যেতে পারি এই কারণে আমি একটু তাড়াহুড়া করছি আর কি। আমি একটু সরাসরি ফ্রেমওয়ার্কে গেছি, নাইলে হয়তো আমি এতদিন ধরে এজেন্ডা সেটিং পড়াইতাম। মানে প্রথম 1 মাসে হয়তো এজেন্ডা সেটিং আর পলিসি ফর্মুলেশন পড়াইতাম আসলে, টু বি ভেরি অনেস্ট। তারপর এইসব ফ্রেমওয়ার্কে আরো পরে যেতাম, তখন হয়তো আরো সময় নিয়ে আলাপ করতে পারতাম। কিন্তু জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য যে এখানে কি হইতেছে। সো দ্যাটস ইট আমাদের ডিসকাশন আজকে। মন খারাপ একটা কারণে হয়েছে স্যার, যদি